lecture 11 for DA section of engineering economics. And before me, this is maybe our second last class, because next already we have taken a extra class, or you can say advanced class for our Thursday's class. So next Tuesday we have our last class before the midterm examination. And আজকে যেটা থেকে পড়াবো, it's very important because from this chapter you will get to know about the pricing policy. লাস্ট ক্লাসে আমি যখন পড়াচ্ছিলাম তাদের থেকে, যেহেতু দুইটা সেশন মার্ক ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল ক্লাসটা নিয়ে। তো ওখানে তাদের একটা বেশ কমেন্ট ছিল, এটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে আমরা স্পেশালি যখন আমরা সাপ্লাই সাইড নিয়ে কথা বলছিলাম, তাদের কথাগুলো এইভাবে আসলে যে অ্যাজ এ কনজিউম, মানে সরি মাই মিস্টেক, from a producer end you can find out how you are going to decide about the price level, because demand has negative relationship with price, but supply has positive relationship with price. So at higher price, the supplier, they will love to more supply, but the consumer, they will consume less amount of product. So how we are going to balancing them? Yes, we know that at the equilibrium point we can find out the market price, but still there is a portion, that is how much your quantity demand or quantity supply will change overall changes in price level. Say for example, just for example, I'm saying now the price level of like rice, like meat, like vegetable in Bangladesh, oil, sugar, everything is too high. So when the price level of rice, like it increases from 50 টাকা to 70 টাকা, এখন চিন্তা করে দেখেন, রাইস ইজ আওয়ার বেসিক নিড, আমি কিন্তু চালের দাম 50 থেকে এখন যদি এটা 100 টাকাতেও হয়ে যায়, সাপোজ your per month consumption is 10 kg rice. So it doesn't mean if its rice become twice, you can reduce your consumption half of it. লাইক আপনি 10 কেজির জায়গায় কি 5 কেজি চাল খেয়ে থাকতে পারবেন? মানে আমি কি কনজিউম করতে পারবো? চিন্তা করে দেখেন তো পসিবল? সো দেখেন, রাইস হচ্ছে এমন একটা আমাদের মানে এমন একটা নিড, যেটা আমি চাইলেও এটা কনজাম্পশন কমানো সম্ভব না। আচ্ছা, বা ধরেন আমি অয়েল প্রাইস এর কথা বলছি। এবং এখানে একটু একটা বিষয় মনে রাখবেন, সুইচ করার কথা চিন্তা করেন। আমি ঠিক আছে, আপনি হয়তো ভাবতে যে ম্যাডাম চালের দাম বেড়েছে, আমি রুটি খাবো। ডাল মানে হুইট হয়তো এটা চিন্তা, জাস্ট স্পেসিফিক প্রোডাক্টটা দিয়ে চিন্তা করেন, তাহলে আরো ভালোভাবে বুঝবেন। বা ধরেন সাপোজ দ্য অয়েল প্রাইস ইনক্রিজেস, অর ন্যাচারাল গ্যাস, এই যে এলপিজি গ্যাস যেটাকে বলছে, সেটার প্রাইস গুলো বাড়ছে। এখন আমার পক্ষে কি তেলের দাম বাড়লে তেল কনজাম্পশন না করে থাকা পসিবল? না ম্যাম। আপনি হয়তো হ্যাঁ বলতে পারেন, ওসামা না বলতে ম্যাম। পারে যে ম্যাডাম রান্নাতে আমি একটু কম তেল ইউজ করলাম, আমি হয়তো 1 কেজি তেল ইউজ করছি, ধরেন পার ডে আমার 1 কেজি তেল লাগছে রান্না করতে, ম্যাডাম ওখানে হয়তো আমি 900 ml দিতে পারবো, বাট এর বাহিরে তো না যে তেলের দাম কিন্তু যথেষ্ট বেড়েছে, আমি সেই বেসিসে বলছি। এর বাহিরে তো না যে আপনার পার মান্থে আপনি সাপোজ for cooking purpose you are consuming 5 liter oil, it doesn't mean এর প্রাইস ডাবল হোক, thrice হোক আর 4 টাইমস বাড়ুক, আপনি এটার কনজাম্পশন কমায় 1 কেজিতে নিয়ে আসতে পারবেন। কোনোভাবেই এটা সম্ভব নয়। হয়তো 4 কেজি 5 কেজির জায়গায় আপনি হয়তো 4 কেজি আসতে পারেন হাইয়েস্ট। আমি যেটা বললাম তাও এটা পসিবল না, তাও আমি বললাম যে এতটুকু আসতে পারলেন, কিন্তু এর বাহিরে কি কমানো সম্ভব? না ম্যাম। আবার এই যে চালের কনজাম্পশন বলছি, চাল ধরে নিচ্ছি যে আমি এই যে বললাম যে আমার ফ্যামিলির জন্য পার মান্থ 10 কেজি চাল লাগছে। 10 কেজির জায়গায় দাম ৫০ টাকা থেকে ৭০ টাকা। আসলেই এখন যে চালের দাম, আমার কাছে এটা খুব খারাপ লাগে। বিকজ হয়তো আপনারা অনেকে এটা ফিলও করি। আমি নিজেই ফিল করি। তো সেখান থেকে বলছি, ধরেন যদি আপনি আপনার পার ডে ইনকাম চিন্তা করেন, যে মানুষটা 100 টাকা ধরেন পার ডে ইনকাম করেন, বা ধরেন 100 টাকা না, ধরলাম যে যে মানুষটা 500 টাকা পার ডে ইনকাম করছে। বাংলাদেশে 500 টাকা পার ডে ইনকাম করে এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো আ আপনি হিসেব করে দেখেন, তাহলেই বুঝবেন যে হয়তো গার্মেন্টস ওয়ার্কারদের বেসিস এ আপনি ভাবছেন, গার্মেন্টস ওয়ার্কারদের মাসে যদি বেতন 10,000 টাকা হয়, তাহলে পার ডে সে কত টাকা ইনকাম করে, সেভাবেই হিসেব করেন। 10,000 টাকা গার্মেন্টস ওয়ার্কারদের স্যালারি হয় না, আরো কম হয়। বা রিক্সা পুলার, এভাবে চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত কম টাকা আসলে। বুঝিনি বুঝিনি বলেন আবার। বলতেছি 300 350 মানে পার ডে তে মানে ইনকাম হুম, করে। এখন এই টাকাতে কিন্তু সে একা চলতে হচ্ছে না, তাকে ফুল ফ্যামিলি মিলাই চলতে হচ্ছে না।
তো জি ম্যাম। আপনি চিন্তা করেন একটা মানুষ যদি আমি একটু কম এই জন্য পার পার্সন হিসেবে হিসাব বলছি, কারণ একটা মানুষ যদি পার পার্সন হিসেবে 100 টাকা পার ডে ইনকাম করে, আমি আমার ইনকাম দিয়ে এইভাবে একদিন হিসাব করেছিলাম। So আমি চিন্তা করেছি যে সিচুয়েশন কতটা সিভিয়ার সেটা থেকে বলছি। সো 100 টাকা যদি পার ডে তে ইনকাম থাকে, আপনার এই টাকার মধ্যে আপনার কনজাম্পশন আছে, মানে একদম ফুড কনজাম্পশন যেটা সেটা আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার আমি ক্লোদিং বাদ দিলাম। আপনার কিন্তু শেল্টারের একটা খরচ চিন্তা করতে হবে যে আপনি যে বাসার হাউস রেন্ট দিচ্ছেন, ধরেন আপনার যদি ৩,০০০ টাকা একটা বাসার একটা রুমের ভাড়া হয়, তার মানে পার ডে ওটার ভাড়া কিন্তু ১০০ টাকা। সেটা আপনাকে দিতে হচ্ছে। বুঝতে পারছি? হাউস রেন্টটা চিন্তা করেন। তো এইগুলো যখন আমি চিন্তা করে দেখলাম, তখন আমি দেখলাম যে যেই টাকাটা আসলে আমরা ইনকাম করছি, এই টাকাটা কিছুই না। এই টাকাটা দিয়ে আমাদের আসলে যেটাকে বলা যায় যে এটা দিয়ে আমরা যে আর্নটা করছি, এই টাকা দিয়ে আসলে আমাদের পক্ষে চলা সম্ভব না। তো এইজন্যই বলছেন যেখান থেকে আছেন যে প্রাইস লেভেলটা দেখেন অনেক বেড়ে গেছে। কিন্তু এর সাথে আমাদের কনজাম্পশনটার কি হবে? অর্থাৎ হাউ মাচ আওয়ার ডিমান্ড উইল রেসপন্স টুয়ার্ডস this increase in price level. Is it more flexible or less flexible? More flexibility বলতে বোঝাচ্ছি যে প্রাইস লেভেল বাড়লে আমার ডিমান্ডটা কি খুব দ্রুত ফল করে যাবে? মানে ডিমান্ডটা কি খুব বেশি রেসপন্স করবে নাকি কোনো রেসপন্স করবে না? ম্যাম এই এক্ষেত্রে রেসপন্স নাই। হ্যাঁ, এক্ষেত্রে রেসপন্স নেই। এক্সাক্টলি। মানে বেসিক নিড গুলোর ক্ষেত্রে রেসপন্স নেই। কিন্তু ধরেন আমি বললাম যে চালের কেজি ১০০ টাকা হলো। ১০০ টাকা মানে ডাবল হয়ে গেল। আমরা কিন্তু চালের কনজাম্পশন কমাতে পারছি না। কিন্তু সেম জিনিসটা যদি আমি ইয়ের ক্ষেত্রে যাই, ওটাকে কি বলে? আ আইসক্রিমের ক্ষেত্রে যাই। ধরেন আইসক্রিমের দাম যদি আ আমার রেকর্ডিং অন আছে না? জি ম্যাম অন আছে। আচ্ছা। সো এটা যদি আইসক্রিমের ক্ষেত্রে আমরা যাই, আইসক্রিমের দাম যদি হচ্ছে গিয়ে আমার ধরেন ৳৫০ ৳৫০ ছিল। ৳৫০ তে ৳১০০ হয়েছে। আপনি তো আইসক্রিমই খাবেন। আমি চিন্তা করি যে ডাবল দাম দিয়ে কে আইসক্রিম খায়? এটা হবে না? বা ধরেন পিজ্জা হাটের পিজ্জার দাম যদি ৳২০০ তে পিজ্জা পাওয়া যায় না, যাই হোক। ৳৩০০ থেকে আ ৳২,০০০ হয়ে যায়। আপনি কি পিজ্জা খাবেন? না ম্যাম। তো আবার দেখেন কিছু প্রোডাক্ট আছে which are less responsive towards the price level. তো এইটার বেসিসে আমরা আসলে আজকে যে চ্যাপ্টারটাতে যাব, it's chapter 4 from our reference book, sorry 5 and chapter 4 from our previous reference book which is Parkin. আমি ওটা যাওয়ার আগে আমরা একটু একটা ছবি এঁকে নেই। ছবি আঁকার পরে বইয়ে দেখবো যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং কি করছি। তো হ্যাঁ, খাতা কলম নিয়ে এজন্যই বসতে বলেছিলাম যে আজকে একটু ছবি-টবি আঁকতে হবে। আমি ২ টা প্যারালালি ছবি আঁকবো এবং আমার মতো করে ২ টা প্যারালাল ছবি আঁকতে। ২ টা পাশাপাশি দেখেন আমি ডিমান্ড কার্ভ ড্র করছি। Uh, in left side, the demand curve is less. Sorry, in left side, the demand curve is quite steeper. মানে দেখেন বেশ খাড়া ঢাল দিয়ে যেভাবে আঁকা যায় সেভাবে আঁকছি। And in right side, the demand curve is quite flatter. দেখেন একটা flatter demand curve আমি কিন্তু ড্র করে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আগের মতনই বাকি ইন্ডিকেশন গুলো। আমি প্রাইস লেভেলটা নিব বাট আমি চেষ্টা করব যে ২ টাতেই প্রাইস লেভেলটা সেম রাখতে। যেমন আমি আমরা উল্টা রেখে ফেললাম। আমরা তো জানি যে একটা র‍্যান্ডম পয়েন্ট সিলেক্ট করে নিই। তো সেই র‍্যান্ডম পয়েন্ট থেকে আমি প্রাইসটা নিচ্ছি রাইট সাইড ফিগারের জন্য। আমি আমার চোখের আন্দাজে এখানে দেওয়ার চেষ্টা করছি। আপনারা তো খাতায় করছেন। তো ঠিক একইভাবে রাইট সাইডের ফিগারেও আমি ঠিক সেম লেভেলেই প্রাইসটা রাখলাম। কেন রাখলাম এটা একটু পরে অ্যান্সার আমি দিব। আচ্ছা, ঠিক সেম ফ্রম দ্য পাসিং পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভটা নিলাম, কোয়ান্টিটিটা নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি হচ্ছে গিয়ে লেফট সাইডের ফিগারে আরেকটা পাসিং পয়েন্ট থেকে আসছি। ওখান থেকে হচ্ছে গিয়ে আমি আঁকলাম। রাইট সাইডের ফিগারও একই জায়গায় আমি একটা হচ্ছে গিয়ে সেম লেভেলে প্রাইস চেঞ্জ রেখেছি। কোয়ান্টিটি চেঞ্জটা আমার একটু ডিফারেন্ট হলো। এটা আমরা দেখে নিচ্ছি। দেখেছেন এটা এত বড় হয়েছে যে এটা এখানে আসছে না। আরো একটু যাবে। যে আমার এটা ডিমান্ড কার্ভে একদম এন্ডিং এ চলে গেছে। এটা যেহেতু বেশি ফ্লেক্সিবল করে ফেলেছে এজন্য এটা এরকম হয়েছে। তো সমস্যা নেই। এটা আমি একটু সুযোগ থাকলে আমি এটা একটু বড় করে দিতাম। আপনারা ওইভাবে করে নিয়েন। তো আমরা আমাদের
আগের মতনই আমরা হচ্ছে গিয়ে ইন্ডিকেশন গুলো রাখবো। দ্যাট মিনস ইন y axis we will show the price level and x axis the quantity demand. Though it's a demand curve, তাই quantity demand আসলো, যদি supply curve হতো quantity supply দিতাম আমরা। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে 0 দিলাম, দেন ডিমান্ড কার্ভ হিসেবে এটাকে ডি দিয়ে ইন্ডিকেট করছি। আমরা আমাদের মতো যেহেতু আমরা দুইটাকেই সেম প্রাইস লেভেলে রেখেছি, আমি দুইটা সেকশন একই রাখার জন্য সকালে ওখানে ওদের 10 টাকা প্রাইস লিখেছিলাম, তো আমি এখানে 10 টাকা প্রাইস দিলাম। আর হচ্ছে গিয়ে পরের ইন্ডিকেশনটা এটাকে 5 টাকা প্রাইস দিলাম। ঠিক একইভাবে রাইট সাইডের ফিগারও 10 টাকা, অর্থাৎ প্রাইস লেভেলে যে চেঞ্জেস যেটা আমরা সেটা সেম রাখার জন্য 10 টাকা প্রাইস দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে 5 টাকা প্রাইস। এখন লেফট সাইডের ফিগারে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটু চেঞ্জ, কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জেসটা কম, তো আমি এখানে 20 নিলাম, আর পরেরটা নিলাম একদমই কাছে, এটা হয়তো 30 নিলাম। এখানে একটু চেঞ্জেসটা বেশি দেখতে পাচ্ছি, এখানে আমি নিলাম হচ্ছে 40, এটাকে নিলাম হচ্ছে গিয়ে 80 প্লাস পয়েন্টটাকে। তো সবাই একটু ছবিটা আঁকেন, ইজি ছবি, জাস্ট হচ্ছে দুইটা ছবি এরকম পাশাপাশি, ফিগারের নামও দিয়েছি ইনএলাস্টিক ডিমান্ড, এলাস্টিক ডিমান্ড, এভাবে আমরা যেটা আঁকি ছবিটা। আচ্ছা, তো এখন একটু দেখে নিই যে আমরা এটা আমাদের কোন রেফারেন্স বই থেকে আসলে এখানে আসছি, সেটা একটু দেখে যাচ্ছি। তো আমরা আসলে এখানে যেটা আছি সেটা হচ্ছে কি ব্যাপার, আমার কোন কোথায় গেল, কোন বইটা? আচ্ছা সরি, এটা আমি ওপেন করে রেখেছিলাম। তো আমরা আসলে আজকে চ্যাপ্টারটার জন্য we are focusing on the our second reference book, which is Microeconomics by Parkin, and from his reference book we will go focus on the chapter 4, which is about elasticity. আমাদের দুইটা রেফারেন্স বই দেওয়া, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা বই দেওয়া আছে, এর মধ্যে আমরা পার্কিনের বইয়ের চ্যাপ্টার 4টা এখানে ফলো করছি। আমি লাস্ট ইয়ার বলছি লাস্ট সেমিস্টারেও যখন এই চ্যাপ্টারটা পড়েছি আমি ম্যানকিউর বই থেকে পড়েছি, বাট উই ফেস সাম প্রবলেম, দ্যাটস ওয়াই আমি এইটা থেকে এই সেমিস্টার আপনাদেরকে আবার পার্কিনের বইটা থেকে পড়াবো। তো দুটা মোর অ্যান্ড লেস সেম থিং, ম্যানকিউর বইয়ে হচ্ছে এটা চ্যাপ্টার 5-এ, আর পার্কিনের বই এটা হচ্ছে চ্যাপ্টার 4, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। আপনার যদি মনে হয় যে আপনি ম্যানকিউ থেকে পড়বেন, ইউ ক্যান ডু দ্যাট, দুইটা বইয়ের মধ্যে রাইট আপে খুব বেশি চেঞ্জেস নাই। এটা নাম দিয়েছে হচ্ছে এলাস্টিসিটি এন্ড অ্যাপ্লিকেশন, আর পার্কিন ওটা নাম দিয়েছে জাস্ট এলাস্টিসিটি। তো তার আগে একটা ইন্টারেস্টিং ছবি দেখাই, এখানে দেখেন আমরা ছবিটা এটার কভার পেজ দেখতে পাচ্ছি যে দুটো টমেটো দেওয়া, ওয়ান ইজ রোটেন অ্যানাদার ওয়ান ইজ ফ্রেশ। বাট আমরা এই চ্যাপ্টার থেকে আসলে এটাই হবে যে আমরা এমন কিছু লার্ন করব যে যেখান থেকে আমরা এরকম ফ্রেশ টমেটো যেমন সেল করতে হবে, এরকম একটা রোটেন টমেটো কিন্তু সেল করে দিতে পারবো। So elasticity or the application regarding this thing, actually when you will go through this, you will get to know about how demand supply is actually responsive towards the changes in price level. That means you after completing this chapter you will get to know about how you can set the price level of a product. আপনি as a consumer হন, as a producer হন, আপনি price levelটাকে সেট করা শিখবেন। অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি এটাকে যেটাকে বলে যে আপনি ফিউচারের প্রেডিকশন নিয়ে আপনি হচ্ছেন কি এটার প্রাইস লেভেলটা কেমন হবে সেটা সেট করা আপনি এখানে হচ্ছেন গিয়ে শিখবেন।
তারপরে হচ্ছে গিয়ে আরো দেখবেন যে আদার্স যে ফ্যাক্টর আছে লাইক ইনকাম, লাইক প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, এই ধরনের জায়গা থেকেও কিভাবে আসলে আপনি প্রোডাক্টের প্রাইস লেভেল সেট করবেন, এই যে জায়গাগুলো কিন্তু আপনি এখান থেকে লার্ন করা শিখবেন। এটাই হচ্ছে গিয়ে আমার এখানে আমার যেটাকে বলা যায় যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টার লার্নিং। তো আমরা আমাদের প্রথম যে টার্মটা পড়বো দ্যাটস অ্যাবাউট দ্য প্রাইস elasticity অফ ডিমান্ড। সো বিফোর স্টার্টিং দ্যাট লেটস ফোকাসেস অন দ্য পিকচার উই হ্যাভ ড্রন হিয়ার। তো এই ছবি দুইটা দেখে কি কোনো স্পেসিফিক আপনাদের চোখের মধ্যে কোনো ডিফারেন্স চোখে পড়েছে যে এখানে একটা ঝামেলা আছে বা ছবি দুটার মধ্যে কিছু একটা মানে কিছু একটা ইনফরমেশন হিডেন আছে, এরকম কি মনে হচ্ছে? চোখে পড়ার মতো কোনো ইনফরমেশন বা কিছু একটা, এনিওয়ান? ম্যাম প্রোডাকশন রেটটা একটা অনেক মানে কিভাবে বলবো মানে একদম সোজা ম্যাম বাংলায় যেইভাবে যেটা মনে হচ্ছে সেটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাম যেটা ওই যে কি বলে ম্যাম এইটাতে কেমন যেন উল্টা উল্টা লাগছে, যে প্রাইস বেশি অথচ ডিমান্ড কম। আচ্ছা, আর একটা ম্যাম একটাতে ম্যাম প্রাইস বাড়ার সাথে সাথে আপনার ডিমান্ড মানে প্রাইস বাড়ছে সাথে সাথে ডিমান্ডও বেড়েছে, বাট একটাতে ম্যাম সাডেনলি প্রোডাকশনটা খারাপ করছে, এরকম কোনো কিছু? আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? আমি সবার প্রশ্ন মানে জাস্ট অবজারভেশনটা দেখতে চাচ্ছি, আপনার অবজারভেশনটা কি সেটাই বলেন। আর কেউ কিছু বলবেন? না ম্যাম, আপাতত কিছু। আচ্ছা, নাফিসের কি মনে হয়েছে? নাফিসের কাছে একটু শুনি তো। দুটো ছবি তো দেখতে পাচ্ছেন, দুটো ছবির মধ্যে মানে কোনো অবজারভেশন থেকে আমরা কিছু দেখলে ম্যাম কিছু এখানে আইডিয়া কি করি না? প্রপোর্শনাল আর একটা তো ইনভার্সলি ম্যাম প্রপোর্শনাল প্রাইসের এরকম, ক্ষেত্রে যেমন ডিমান্ড ইলাস্টিক ডিমান্ডে যখন প্রাইস বাড়তেছে কোয়ান্টিটি ডিমান্ডও তা বাড়তেছে। হুম। আর এটা কি ইন ইলাস্টিকে ডিমান্ডে ম্যাম যখন প্রাইস বাড়তেছে তখন কোয়ান্টিটি ডিমান্ডটা ম্যাম কমে যাচ্ছে। শাহরিয়ার আরো অনেক বেশি ডিপে চলে গেছেন। আচ্ছা, নাফিস কিছু বলতে চাচ্ছেন, নাফিসের কথাটা শুনি। ম্যাম আমিও এরকমই বলতে চাচ্ছিলাম এরকম না বলে নিজের কথা বলেন। ম্যাম। ইনএলাস্টিক ডিমান্ডে ম্যাম যখন প্রাইসটা ম্যাম বাড়তেছে কোয়ান্টিটি ডিমান্ড ও প্রাইস সেমই থাকতেছে, কিন্তু ম্যাম যখন প্রাইস কমতেছে অপর পাশে তখন কোয়ান্টিটি ডিমান্ডটাও ম্যাম বাড়তেছে। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো অবজারভেশন শুনলাম, এখান থেকে আসলে বেশ কিছু আইডিয়া নেওয়ার জন্য আমরা অবজারভেশন গুলো শোনা। একটু লেফট সাইডের ফিগারটাতে খেয়াল করে, হুইচ ইজ আমি আমি এটাকে বলেছি ইনএলাস্টিক ডিমান্ড। ডিমান্ড কার্ভটা, এই ডিমান্ড কার্ভ এবং এই ডিমান্ড কার্ভটাকে অ্যাকচুয়ালি আমি ইনএলাস্টিক বলে মেনশন করেছি, এই জন্য এটাকে বলেছি ইনএলাস্টিক ডিমান্ড। তো একটু যদি নোটিস করি লেফট সাইডের ফিগারটাতে দেখেন, here when the price আমি price increase দিই বলি suppose, হ্যাঁ, so when price increases to 5 টাকা to 10 টাকা, the price become twice like than the before, but the quantity demand changes very few, মানে দাম আমার 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেল, দাম ডাবল হয়ে গেল, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ করে মাত্র 10 ইউনিটস কমলো এখানে, which 25% means কমছে। হ্যাঁ, yes, so which means এইখানে যে প্রোডাক্টের ডিমান্ড কার্ভ আমি দেখাচ্ছি ইটস লেস মানে ফ্লেক্সিবল টুয়ার্ডস দ্য চেঞ্জেস ইন প্রাইস লেভেল, এভাবে বলতে পারি না। প্রাইসের চেঞ্জেস এর সাথে এই প্রোডাক্ট গুলোর চেঞ্জেস এর মানে এই প্রোডাক্ট গুলোর কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ খুবই কম, মানে খুব তেমন একটা রেসপন্স করবে না যতই প্রাইস চেঞ্জ হোক। বাট ইন দ্য লেফট সাইড ফিগার, সরি ইন দ্য রাইট সাইড ফিগার, সেম থিং হ্যাপেন্স when the price increases to 5 টাকা to 10 টাকা, আবার ডাবল হলো, আমার কোয়ান্টিটি ডিমান্ড একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ হলো, 80 থেকে 40 হয়ে গেল, অর্থাৎ হাফ হয়ে গেল কোয়ান্টিটি। মানে এখানে তো কোয়ান্টিটি এটা এইভাবে দেখে বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে যে অলমোস্ট 1/4 কমে গেছে কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে এখানে কি মনে হচ্ছে? এখানে এরকম মনে হচ্ছে না যে এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আবার যদি দাম ডাবল হয়, এই প্রোডাক্ট গুলোর কোয়ান্টিটি ডিমান্ড খুব কমে যাবে, বেশ ভালোভাবে একটা ফল করবে বা ইনক্রিজ করবে, যেটাই বলেন। উল্টা আসলে তো এরকম ইনক্রিজ করা দেখতে পেতাম। একটু এক্সাম্পল দিত। একটু আগে আমি কথা বলছিলাম, I was talking about rice or sugar এগুলো হলো ম্যাম or ইনএলাস্টিক। salt, আমি এগুলো নিয়ে কথা বলছিলাম। খেয়াল করে দেখাচ্ছিলেন যে এই যে প্রোডাক্ট গুলোর কথা বলছি, আমার প্রাইস চেঞ্জ যাই হোক না কেন, আমি চালের কনজাম্পশন কিন্তু কমাতে পারবো না। অর্থাৎ প্রাইস আমার এখন যদি দাম কমেও যায়, ধরেন 50 টাকা থেকে আমার চালের কেজি হয়ে গেল 10 টাকা, আপনি কি মানে 10 কেজি চালের জায়গায় মাসে 100 কেজি চাল খাবেন? না ম্যাম।
ঠিক আছে একটু বাড়াইতে পারেন 11 কেজি 12 কেজি, বাট ইট ডাজন্ট মিন যে আপনি 10 গুণ বাড়াই ফেলবেন। আপনার দাম কিন্তু কমেছে। আপনি বলতে পারেন একদম কিনে স্টোর করে রাখবো, কিনে স্টোর করে রেখে যাই করি হিসাব করে দেখেন আপনি কিন্তু ওই রকমই কনজাম্পশন করবেন। আমি আপনার ডিমান্ডের কথা বলছি। ওকে, বা ধরেন এখন সুগারের দাম যদি বাড়ে বা সল্টের দাম যদি বাড়ে, আমি কি লবণ ছাড়া তরকারি খেতে পারবো? কিছু খেতে পারবো? সম্ভব আমার পক্ষে? আমাদের দেশে একবার একটা বড় ফেমিন হয়েছিল, যেটা আফটার আওয়ার লিবারেশন ওয়ার, যেটাকে আমরা বলি ৭৪ এর মনন্তর। ইন দ্যাট লিবারেশন ওয়ার আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যেটা হয় যে ওই সময় লবণের দাম ৩০ টাকা কেজি হয়েছে। এটা আমার আম্মুর কাছ থেকে শোনা। মানে তখন ৩০ টাকা হলে একটা ফ্যামিলি মানে একটা ফ্যামিলি পার মান্থে যে মানে যে স্পেন্ডিং সেটা কমপ্লিট হয়ে যেত। মানে 30 টাকাতে একটা মাস চলা সম্ভব ছিল। তখনকার সময় প্রোডাক্টের প্রাইস লেভেল এরকম ছিল। তো সেখানে লবণের কেজি হয়ে গেছে ৩০ টাকা। বুঝতে পারছেন কি অবস্থা? তো ওখান থেকে আসলে ফেমিনটা দেখা দিচ্ছিল। তো কথা সেটা না, এখন লবণ ছাড়া তো আসলে কিছু করা যায় না। তো সেই অবস্থায় সে কিভাবে চলবে? তো চিন্তা করে দেখেন ইনেলাস মানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কি আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে প্রাইস লেভেলে যাই পরিবর্তন হোক না কেন, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা তেমন একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব না। So this kind of products demand curve actually called inelastic demand curve, which means they are they are less responsive towards the changes for price level. But in the same time, and this kind of product are more related with our basic need like food, clothes, shelter, healthcare, education এগুলোই। আপনি অসুস্থ হলে আপনার হেলথ কেয়ার লাগবেই, সেখানে প্রাইস লেভেল যাই হোক না কেন। বিষয়টা অনেকটা এরকম যে দরকার হলে জমি জায়গা বিক্রি করে হলেও আমরা কিন্তু চিকিৎসা করে থাকি। তো বিষয়টা এরকম যে আমরা কিন্তু আমার লাগবেই, এই জিনিসগুলো এরকম হবে। In the same time, when we talk about the elastic demand curve, like আমি যে আইসক্রিমের কথা বললাম, সফট ড্রিঙ্কস এর কথা বলতে পারি, পিৎজার কথা বললাম, it's more focuses on the luxury product or like the normal good we have learned. For this kind of good, whenever there is a change in price level, the demand responds a lot. আপনাদের মনে আছে কিনা আমি ওই যে বলছিলাম একজন প্রশ্ন করেছিল যে একজন ইঞ্জিনিয়ার সে যদি একজন পলিসি মেকার হিসেবে কাজ করে তখন প্রাইস লেভেলটা কিভাবে সে মেজার করবে। আমি বলছিলাম যে আমরা একটা টার্ম করবো এলাস্টিসিটি, ওখান থেকে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টের ডিমান্ডটা কেমন, প্রাইসের সাথে ওর ডিমান্ড কার্ভটা কেমন হতে পারে, চেঞ্জেসটা কেমন হচ্ছে, সেখান থেকে আমরা প্রাইসিং এ আসবো, অর্থাৎ প্রাইস লেভেলটা কি। তো এলাস্টিক হলে আমাকে সেভাবে প্রাইস লেভেল হচ্ছে গিয়ে মেজার করতে হবে, মানে প্রাইসটা এভাবে সেট করতে হবে যাতে আমার প্রাইস চেঞ্জের একটুখানি প্রাইস চেঞ্জের সাথে আমার কোয়ান্টিটি ডিমান্ডে চেঞ্জেসটা ওইভাবে রেসপন্স করে। কারণ আমি জানি এখানে আমার প্রাইস একটু বাড়ালে আমার কোয়ান্টিটি ডিমান্ড অনেকখানি পরিবর্তন হবে। যদি এই ধরনের প্রোডাক্ট হয় তাহলে আমার প্রাইসিং সেভাবে করতে হবে। আর যদি সেই ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে সেখানে আমার প্রাইসিং এভাবে, কারণ আমি ডাবল প্রাইস করলেও আমার ডিমান্ডের খুব বেশি পরিবর্তন হবে না, আবার প্রাইস অর্ধেক করে দিলে আমার ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমার প্রাইসিংটা এখানে এইভাবেই আসবে। আবার এলাস্টিক ডিমান্ড কার্ভে আমি অল্প একটু প্রাইসের পরিবর্তন করলে আমার ডিমান্ডের কিন্তু অনেকখানি পরিবর্তন হচ্ছে, এখানে আমার প্রাইসিংটা ওইভাবে আসছে। তো আমাকে কিন্তু এটাও বুঝতে হবে যে which type of curve in which type of curve my goods actually belong, elastic or inelastic. তো এখান থেকে আমরা প্রথম যে টার্মটা আমাদের elasticity-র চ্যাপ্টারটা থেকে পড়বো, which is price elasticity of demand. That means we're trying to find out how our quantity demand will respond towards the change in price level. বইয়ের ডেফিনেশনটা আমার এখানে খুব পছন্দ। দেখেন এখানে বইয়ে কি লিখেছে, বইয়ে লিখেছে যে price elasticity of demand is a unit free measure. Yes, price elasticity of demand or other elasticity that doesn't have any kind of unit, so is a unit free measure that of the responsiveness of the quantity demand of a good to change its price. Okay, to change its price when all other influences on buying plans remaining the same. আমি কিন্তু প্রথমে এটা বলছিলাম যে আমরা সুইচ করে যাব বা আদার যে ফ্যাক্টর গুলো আছে এগুলো নিয়ে চিন্তা করি, জাস্ট উই হ্যাভ টু ফোকাস অন দা প্রোডাক্ট। তো ওই প্রোডাক্টের সাথে প্রাইস লেভেলে কি পরিবর্তন হচ্ছে এগুলো নিয়ে আমরা এখানে আসলে আমরা ফোকাসটা করব। তো আমি কি বুঝাতে পারলাম? এখন এখানে একটু ইজি একটা বিষয় আছে, আমরা একটা যদি পড়ি, কারণ এখানে আমরা 3-4টা ধরনের এলাস্টিসিটি পড়বো, একটা বুঝলে না বাকিগুলো আমরা বুঝতে পারবো। তো বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে
এলাস্টিসিটি যে টার্মটা আছে মনে রাখতে হবে যে এটার পরের যে টার্ম সেটা চেঞ্জেসটা আমরা বের করব সেটার আগের চেঞ্জেসের 1 ইউনিট বা 1% চেঞ্জের জন্য। অর্থাৎ যেমন এখানে আমার এলাস্টিসিটির পরের টার্মটা হচ্ছে ডিমান্ড, সো আমরা এখানে কি বের করব যখন আমরা প্রাইস এলাস্টিসিটি আর ডিমান্ড নিয়ে কাজ করব, which means we are trying to find out the changes in quantity demand for a unit change in price. প্রাইসে একটু পরিবর্তনের জন্য ডিমান্ড কিভাবে পরিবর্তন হবে এটা বের করব। ধরেন যদি এখানে উল্টো থাকতো, ধরেন বলেন যে ম্যাডাম এরকম যদি হতো যে ইনকাম elasticity of demand, in that cases we are trying to find out the changes in demand for a unit change in your income. যদি এখানে প্রাইস elasticity of supply আসতো তাহলে আমি বলতাম যে the changes in supply for a unit change in price. অর্থাৎ elasticity যে পরের টার্মটা থাকবে সেইটার আমি পরিবর্তনটা বের করব হচ্ছে গিয়ে elasticity যে আগের টার্মটা থাকবে সেটাকে কনস্ট্যান্ট ধরে। এভাবে আমরা এখানে হচ্ছে কাজ করব এবং আমার ফর্মুলা এখন আমরা ডিরাইভ করতে যাব। ফর্মুলাটা আমরা হচ্ছে কি সেম ওয়েতেই আমরা এখানে কিন্তু ফাইন্ড আউট করব। তো কি শিখলাম হচ্ছে গিয়ে প্রাইস এলাস্টিসিটির পরের টার্মটা চেঞ্জেস বের করব এলাস্টিসিটির আগের টার্মের জন্য। তো আমার প্রথমে আমরা যেটা বের করছিলাম দ্যাট ইজ প্রাইস elasticity of demand which will measure the changes in quantity demand for a unit change in price. তো তাহলে আমার পার্সেন্টেজ চেঞ্জ কার বের করতে হবে কোয়ান্টিটি ডিমান্ডের পরে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো ফর্মুলাটা এরকম হলো। তো যেইটা আসলে আমার এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যার চেঞ্জেসটা বের করে দ্যাট ইজ কোয়ান্টিটি ডিমান্ড, এটা সবসময় নিউমেরিটরে বসে বা মোর স্পেসিফিকলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নিউমেরিটরে বসে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা যেটাকে বেসিস করে আমরা আসলে ভ্যালুটা বের করে থাকি সে সবসময় ডিনোমিনেটরে বসে। অর্থাৎ লব যেটাকে বলছি লবে সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বসে বা যার ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে চাই তিনি বসেন, আর হরে সবসময় বসেন হচ্ছে গিয়ে যার ভ্যালু অলরেডি গিভেন, অর্থাৎ তাকে আমার ওরকম ইন্ডিপেন্ডেন্ট তাকে স্বাধীন চলক হিসেবে আমরা ব্যবহার করছি সেই হচ্ছে গিয়ে ডিনোমিনেটর বসে। আমার থেকে আমি জানি আপনারা এই জিনিসগুলো আরো ভালো বুঝেন, সো ওই বেসিসে বলছি জাস্ট একটা ফর্মুলা দিয়ে যাতে আমরা আমাদের মেমোরাইজ না করতে হয়, কনসেপচুয়ালি আমরা যাতে অ্যান্সার করতে হয়, জন্য আমি বারবার এই কথাগুলো বলছিলাম। বাকি যে এলাস্টিসিটি গুলো থাকবে এটা শিখে গেলে বাকি এলাস্টিসিটি ফর্মুলা গুলো আপনারা অটোমেটিক্যালি ডিরাইভ করতে হবে, আপনাকে কষ্ট করে মেমোরাইজ করতে হবে না। তো তাহলে প্রাইস elasticity of demand কি বলেন যে প্রাইস elasticity of demand will measure মানে the formula will be look like this, that percentage change in quantity demand divided by percentage change in price. কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জেস এর জন্য আমরা প্রাইস লেভেলে যে চেঞ্জেসটা হবে সেটাই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। এখন এখানে প্রথম প্রশ্ন যেটা আসতে পারে ম্যাডাম why percentage change, মানে why I'm taking it as a percentile change. So percentile actually নেওয়ার রিজনটা হচ্ছে it's really easy, it's really easy to find out, মানে যেটাকে বলা যায় যে মানে পার্সেন্টেজ চেঞ্জ এটা না আমরা না ফ্যাক্টটা খুব ভালো মতো বুঝি। দেখা যায় যে আমরা মানে কোনোভাবে যদি ইয়াটা বের করতে চাই মানে মানে যেটাকে বলা যায় যে সিচুয়েশনটাকে যদি ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজে বের করাটা সুবিধা। যেমন আমি যদি বলি যে আমার এফিসিয়েন্সি হচ্ছে 10%, তো তাহলে আপনি কি বুঝবেন যে এফিসিয়েন্সি নামক একটা বিষয় আছে, ধরেন এফিসিয়েন্সি বুঝেনও না, তারপর আপনি এইটুকু বুঝবেন যে এফিসিয়েন্সি নামক একটা বিষয় আছে যেটা ম্যাডামের 100 এর মধ্যে আছে মাত্র 10, ম্যাডামের কিচ্ছু নাই, এরকম কিন্তু আপনি বুঝতে পারবেন। তো জিনিসটা মানে এই যে মেজারমেন্ট মানে একটা নির্দিষ্ট অনুপাতের কত অংশ আমি কভার করে আসি এটা বোঝার জন্য আমরা সাধারণত পার্সেন্টেজ ব্যবহার করি। আচ্ছা আমার ভয়েস কি ঠিক আছে? আমি না চার্জিং পোর্টে লাগিয়েই তো কাজ করছি। ঠিক আছে। ওকে ওকে ম্যাম, হচ্ছে না জি একদম ঠিক আছে। পারফেক্ট। তো ওই দেখা যাচ্ছে কি পার্সেন্টেজে বের করতে গেলে আমার এটা সুবিধা হয় যে ওটার কত পার্সেন্ট আমি কভার মানে কত সমস্ত কভার করেছি এটা বের করা যায়, এই জন্য এখানে পার্সেন্টেজ ওয়ার্ডটা ইউজ করেছে। তো তাহলে আবারও যাই, তাহলে প্রাইস elasticity of demand এটা ফর্মুলা যখন আমরা ডিরাইভ করতে যাব তখন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড that's the dependent term will be divided by independent term, that is percentage change in price. So now let's find out the formula বইয়ে আছে, তারপর আমরা এটা নিজেরাই আসলে বের করতে পারবো, আমাকে কষ্ট করে মেমোরাইজ করতে হবে না, সেটা কিভাবে করব সেটা দেখি। তো আই হোপ আপনারা এটা তুলেছেন, না তুললে আপনার লস, আমি কিছুই বলবো না। আজকে সকালে Ma'am, এগুলো তুলছি, এটা ma'am. নিয়ে আমার খুব মেজাজ খারাপ হয়েছে, পরে চিন্তা করলাম এটা আপনার ইচ্ছা, আপনারা অনেক বড়, আমার তো এত জোর করে আপনাকে দিয়ে এটা লিখানোর কিছু নাই। তো আমরা প্রথমে যেটা বের করছিলাম সেটা হচ্ছে প্রাইস elasticity of demand,
প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা তো ফর্মুলাটা দেখলামই, তো আমি ফর্মুলাটা এখানে লিখছি না আপাতত, কিন্তু আমি এটার ইন্ডিকেশনটা এটা কিভাবে লেখে এটা হচ্ছে সিম্বলটা দেয়নি, আমরা এটাকে ইডি দিয়ে দেখাই, ই এন্ড ডি এভাবে আসলে দেই। তো বইয়ে এই সিম্বলটা নাই, জাস্ট ক্যাপিটাল ই দিয়ে হচ্ছে ডি দেওয়া। আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা ইটাকে যে এরকম একটু বাঁকা করে একটু লিখতাম তাহলে এপসাইলন নট। অ্যাপসাইলন দিয়ে আমি সাধারণত লিখি, বাট এখানে হচ্ছে পার্কিনের বই উনি অ্যাপসাইলন দিয়ে লেখেন। আপনি ই ডিটা দিতে হবে হচ্ছে ডিমান্ড থেকে আসছে বলে, মানে এলাস্টিসিটিটাকে আমরা অ্যাপসাইলন দিয়ে দেখাই, আর ডিমান্ডটা বলার কারণে আমরা এখানে ডি দিলাম। আবার ইএস দিব হচ্ছে প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই এর ক্ষেত্রে, এইভাবে আসে। তো আপনি হচ্ছেন এইভাবে দিবেন। ওকে, সো আমার এখানে যেটা আসছিল সেটা হচ্ছে গিয়ে যে প্রথম যে আমরা প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড এটাকে আমরা কি নিলাম, এটা নিলাম হচ্ছে গিয়ে যে নিউমেরিটারে কি ছিল যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। সো ওটা এখন দেখি। তো প্রথম যেটা ছিল পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি প্রথমটা ছিল হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। আমার এই ফর্মুলাতেই না মানে এই রাইট আপেই না বলে দিয়েছে যে আসলে ফর্মুলাটা কেমন হবে। দেখেন পার্সেন্টেজের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, অবভিয়াসলি পার্সেন্টেজ সাইন। এরপরে একটু আসি, আপনারা হয়তো এটা পড়েছেন বা হয়তো পড়ে থাকলে ভুলেও যেতে পারেন। এই সিম্বলটার সাথে আগে আমরা পরিচিত, এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বল আমরা অনেক সময় লিখি, স্পেশালি ক্যালকুলাসের ম্যাথস গুলো যখন আমরা করি তখন হচ্ছে গিয়ে দেখবেন যে অনেক সময় আমরা Del. হ্যাঁ ডেল্টা, থ্যাংক ইউ, এটা কে বললেন? ওসামা ম্যাম। আচ্ছা, ওসামা এটার জন্য 1 মার্কস পাবেন, আমাকে একটু মনে করাই দিবেন। আমি ওসামাকে এই অনেকদিন পরে এটা দেখার সাথে সাথে কেউ বলতে পারলো যে এটা কি। কি ম্যাম এটা? ডেল্টা, ওই যে উনি বললো ডেল। এটা তো ডেল্টা ম্যাম, আল্লাহ, এটা হ্যাঁ তো হ্যাঁ, সবাই জানে ম্যাম। তো সবাই 1 মার্কস করে দিয়েন। তো যেটা হয় যে সিগমা, যে সিম্বলটা আমরা ইউজ করি যেটা দিয়ে আমরা চেঞ্জেস মেনশন করি, অনেক সময় সিগমা ইউজ না করে আমরা এই ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করি যেটাকে আমরা বলি ডেল্টা। তো বা শর্টকাটে আমরা বলি ডেল। তো ডেলটা দিয়ে আসলে আমরা কি বুঝি? ডেল দিয়ে আমরা বুঝি হচ্ছে গিয়ে মোর স্পেসিফিকলি আমরা বলি চেঞ্জ। বাংলা এটাকে আপনারা এইভাবে বলেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, তাই না? এইভাবে আমরা কিন্তু আসি। জি তো ম্যাম, এই চেঞ্জটা বলতে আংশিক পরিবর্তনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই চেঞ্জেস এরটা ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? আমরা বের করি হচ্ছে গিয়ে নিউ মাইনাস ওল্ড, মানে যেইটাই হোক না কেন, নিউ ভ্যালু যাই হোক না কেন, ওল্ড ভ্যালু যাই হোক না কেন, নিউ মাইনাস ম্যাম ওল্ড বড়টা থেকে ছোটটা বাদ দেই আর কি। আমরা এখানে যখন কাজ করব আমরা নিউ ভ্যালুটা থেকে ওল্ড ভ্যালুটা মাইনাস করবো, জাস্ট আমরা এইটুকু মাথায় রাখলেই হলো। ম্যাম বড় যদি থেকে নেগেটিভ চলে আসে? নেগেটিভ আসলেও কোনো, আমি এটাই বলতে চাচ্ছিলাম, নেগেটিভ আসলেও এখানে কোনো বিষয় না, মানে নিউ যে ভ্যালুটা থাকবে ওটা থেকে আমরা ওল্ডটা মাইনাস করব এখানে, মানে নেগেটিভ আসলো না পজিটিভ আসলে ইটস নট আওয়ার হেডেক। সো পার্সেন্টেজের জন্য আমরা পার্সেন্টেজ সিম্বলটা নিলাম, তারপরে হচ্ছে গিয়ে চেঞ্জেস, এই যে চেঞ্জ কথাটার জন্য আমরা এই ডেল সাইনটা এখানে নিয়ে আসবো, ডেল্টা। এন্ড যেহেতু কোয়ান্টিটির ডিমান্ড বলছি, তো কোয়ান্টিটিটাকে তো আমরা মেনশন করি হচ্ছে গিয়ে ক্যাপিটাল কিউ দিয়ে, সো কোয়ান্টিটিটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে মেনশন করলাম, এন্ড ডিমান্ডটা দেখানোর জন্য হচ্ছে কি স্মল ডি, এই যে কিউ ডিটা এরকম পাশাপাশি হবে। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড উইল বি লুক লাইক দিস। আচ্ছা, আবার একটু বইয়ে যাই, এটাকে একবারে লিখলে দেখতে কেমন লাগে, যেটা আমি হোয়াইট বোর্ড ইউজ করে লিখছি, এটা দেখতে অনেকটা এরকম হবে। এইটা ডেল কিউ আর ডিটা হচ্ছে এখানে স্মল একটা ডি আমরা দিয়ে দিব, যে এখানে এবি যেভাবে দেওয়া আছে এখানে কিউ ডি দিব। আচ্ছা, এর পরের অংশটাতে যাচ্ছে, যে যেটা এখানে এখন লিখেছে ডেল কিউ ডিভাইডেড বাই কিউ এভারেজ, এইটা কিভাবে আসলো এইটা দেখি এখন। তো এরপরে আসি, তাহলে এখন আমরা তো সিম্বলটা পেলাম যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মিন্স পার্সেন্টাইল দেন ডেল্টা দেন কিউডি। এখন এটা তো এখান থেকে তো ভ্যালু বের করতে পারছে না, তো ভ্যালু মানে এখন তাহলে আসি, তো ডেল কিউ তো বুঝলামই, ডেল কিউ মিন্স হচ্ছে ওইটাই যে মানে চেঞ্জেসটা বের করব। সো ডেল কিউ আমি আমার মতো লিখলাম, কিন্তু এখান থেকে আমি জাস্ট একটু রাইট আপ করার জন্য এরকম বাঁকা চাকা হয়ে যাচ্ছে, এটাকে ওরকম ভাবে নিয়েন না। এরপরে আসি যে পার্সেন্টেজটা কিভাবে বের করব। পার্সেন্টেজটা বের করা তখনই যায় যখন হচ্ছে গিয়ে অনেকগুলো ভ্যালু থাকে। আমরা এখানে যখন ম্যাথস করবো, এখান থেকে আমাদের ম্যাথস আছে, তো আমরা এখানে যখন ম্যাথস করব আমরা দেখবো যে আমাদের না অনেকগুলো ভ্যালু থাকবে না, আমাদেরকে দুইটা দুইটা করে ভ্যালু দেওয়া থাকবে। আমরা যখন ইমেজে যেমন দেখছিলাম যে নতুন একটা কোয়ান্টিটি দেখছিলাম,
ধরেন নিউ প্রাইস ছিল হচ্ছে কি 10 টাকা আর ওল্ড প্রাইস ছিল হচ্ছে 5 টাকা। 10 টাকার জন্য কোয়ান্টিটি ডিমান্ড ছিল 30, 5 টাকার জন্য কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 20। মানে এরকম দুইটা প্রাইস দুইটা কোয়ান্টিটি দিয়ে আমি কাজ করে যাব। তো এত অল্প ইনফরমেশন দিয়ে না পার্সেন্টেজ বের করা যায় না। তো যখন আমরা কোনো জায়গাতে ম্যাথমেটিক্স স্পেশালি পার্সেন্টেজ ফাইন্ড আউট করতে ফেইলড হই, ম্যাথমেটিক্স না ভুল বলছে, মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলোতে যেটা হয়, তো এগুলো তো ডেটা থেকে বের করে, ওই জায়গাতে আমরা সাধারণত পার্সেন্টেজ না বের করতে পারলে আমরা এভারেজে যাই। এটা নিয়ে একটা কথা বলি, এভারেজটা কি? এভারেজটা হচ্ছে সাপোজ ধরেন আমি আমার ক্লাসে স্টুডেন্টদের এভারেজ আর্নিং বের করতে চাচ্ছি, তা আমি কি করব? আমার ক্লাসে 55 স্টুডেন্টস আছে, আমি ওনাদের ইনকাম গুলোকে অ্যাড করব, মানে যোগ করতে থাকবো, যোগ করলাম করার পরে হচ্ছে গিয়ে জাস্ট ওটাকে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করে দিব। এইভাবে করি না কাজগুলা? মানে বুঝি নাই। 55 জন স্টুডেন্ট আছে, 55 জনের স্টুডেন্ট যাই ইন্ডিভিজুয়ালি জানবো, জানার পরে যেটা করব যে এই সবগুলোকে সাম করব, করার পর 55 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কি তো আমার ম্যাম পার এটা কি ক্যাপিটা? মাথা পিছু আয়? হ্যাঁ, এটা মাথা পিছু হয়। এটা নিয়ে একটা মজার কথা বলি। আমাদের রিসেন্টলি প্ল্যানিং মিনিস্টার একটা কথা বলেছে না, যে আমরা নিজের অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। জি ম্যাম। তারপর এটা নিয়ে অনেক হাসাহাসি করেছে অনেকে, কিন্তু জানেন উনি কি কথাটা যেটা বলেছে এটা পারফেক্ট কথাটা। মানে ইন সামহাউ আমাদের দেশে কিন্তু পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। কিভাবে? যেমন আমি ধরেন 3 জন মানুষ ধরলাম বাংলাদেশে, হ্যাঁ? এখন 3 জন মানুষের মধ্যে মিস্টার এ তার ইনকাম হচ্ছে 10 টাকা, বাকিদের ইনকাম হচ্ছে 0। কিন্তু আমি যখন পার ক্যাপিটা ইনকাম বের করতে 3 জনের ইনকাম মিলে সাম কত হলো? 10 টাকা, 10 ভাগ 3 ইজ ইকুয়াল টু 3 পয়েন্ট সামথিং। তার মানে কিন্তু 3 জনের পার ক্যাপিটা ইনকাম কি 3 টাকা। যার ইনকাম 0 সেও কিন্তু 3 টাকা ইনকাম করছে গড়ে। মানে এটা তো গড় হিসাব, এটা তো অরিজিনাল সিনারিও বের করছি না আমি। এখন ওই যার ইনকাম 10 টাকা ছিল তার ইনকাম 10 টাকা থেকে বেড়ে 10,000 টাকা হয়ে গেল। তারপরে বাকি দুজনের ইনকাম 0ই আছে। তাহলে পার ক্যাপিটা ইনকাম কত হবে? 3,500 টাকা সামথিং। এখন কথা হইলো বাকিদের ইনকাম কিন্তু 0, কিন্তু একজনের ইনকাম বাড়ার কারণে ওভারঅল ইনকামটা বেড়ে যাচ্ছে না পার ক্যাপিটা? তো আমাদের দেশে যেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু টু বি অনেস্ট এক্সপোর্ট বেড়েছে, আমাদের দেশে প্রোডাকশন বেড়েছে অনেক ক্ষেত্রে। তো সবার হয়তো ইনকাম বাড়ে নাই, কিছু সেক্টরে মানুষের ইনকাম বেড়েছে, এই কারণে আমাদের পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করেছে। তো সেই ক্ষেত্রে তো আপনার এবারে আপনি যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের মেজার করবে বা আইএমএফ যখন মেজার করবে বা ইউএন থেকে যখন দেখতে আসবে, রিফিউজি ক্রাইসিস এর জন্য দেখবে বা ফুড, মানে এগুলো যারা আসে এগুলা নিয়ে কাজ করে তাদের কথা বলছে, তারা যখন হিসাব করে তারা তো আর দেখবে না যে ওসামা কি পার ডে 100 টাকা ইনকাম করছে না 1000 টাকা ইনকাম করছে, না আমি পার ডে 1 টাকা ইনকাম করছি না 10 টাকা ইনকাম করছে। ওই ওয়ার্ল্ড ব্যাংক দেখবে যে আমার দেশে বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম কত। আমার বাসায় যে ভাত নাই সেটা তো ওয়ার্ল্ড ব্যাংকের হেডেক, মানে একদম ম্যাচ লেভেলে তো দেখবে না, ও দেখবে এভারেজের হিসাব। তো এভারেজের হিসাব তো আমার ভালো ইন্ডিকেটরে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। আর সেই ইনকাম কে আসলে করছে উই ডোন্ট নো, বাট কারো না কারো তো ইনকাম বাড়ছে। বুঝছি বুঝছি বিষয়টা। এই কারণে যেটা হয়, জি ম্যাম। এই কারণে যেটা হয়েছে, আমাদের প্ল্যানিং মিনিস্টার কিন্তু ঠিক বলেছে যে আমাদের তো ইনকাম বাড়ছে। কোথা থেকে আমরা পাইলাম যে আমাদের ইনকাম নাই? বুঝেছেন স্যাররা? তো জি এই ম্যাম। জন্য ওনার কথায় হাসাহাসি করে গেছে না, উনি আসলে ঠিক বলেছে। আমাদেরই দোষ, আমরা বুঝতেছি না যে আমরা বড়লোক হয়ে যাচ্ছি। আচ্ছা, তো ওই ম্যাম বড় লোক হইতেছে, জিনিসপাতির দামও তো বাড়তেছে। ম্যাম আরে ওটা তো আমি তো হিসাব এটা অনুযায়ী। ওইটা হিসাব হেলথ অনুযায়ী আমরা, মিনিস্টারের মানে, বুঝছো? হ্যাঁ ওই যে যেটা মানে হিসাবে তো আমি ঠিক আছি, মানে হিসাবে তো আমার ইনকাম বাড়ছে। এখন আমার আমি আমি নিজেই কিন্তু বলি যে আমার অবস্থা খুব ভালো না। এ বি ই, আচ্ছা এটা এ বি, কি যে লিখছি আমি, দাঁড়াতে এটা খুব সুন্দর করে লিখি। আচ্ছা এটা হচ্ছে এভারেজ বোঝানোর জন্য আমি এ ছোট হাতের এ লিখছিলাম, ভি এন্ড ই এইভাবে লিখছি। তো আমার তখন এই পার্সেন্টেজের অপোজিটে আমি যেটাকে এখানে আনবো সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি এভারেজ। তো এরপরে ক্যালকুলেশনটা কি হবে তাহলে এটা দেখি। তো আমি যেটা আসলে বলছিলাম যে আমাদের ইনকাম তো হিসাবে বাড়ছে, কিন্তু আদৌ সেই ইনকাম আমার কাছে, আমি নিজেই আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝি, আমি মনে হয় আপনাদের বলছিলাম যে আমি ডিসেভিংস এ চলে গেছি, আমার অ্যাকচুয়ালি ইনকাম কিন্তু বাড়ে নাই। কারণ যা ইনকাম ছিল অ্যাজ ইট ইজ 2 বছর ধরে তাই আছে, ইনকাম তো বাড়েই নাই 1 টাকাও। উল্টো হচ্ছে গিয়ে
সবকিছু খরচ বেড়ে গেছে। হয়তো ধরেন সাপোজ আজকে আগে আমাকে বাড়ি ভাড়া দিতে হতো 10,000 টাকা, সেখানে আমাকে বাড়ি ভাড়া দিতে হচ্ছে 20,000 টাকা। আমার ইনকাম তো 30,000ই আছে। তাহলে আমি বাড়ি ভাড়া ডাবল হয়ে গেল, আমার খাওয়ার খরচ ডাবল হয়ে গেল, তাহলে বাকি খরচটা আমি কোথা থেকে নিয়ে আসবো? এরকম হচ্ছে গিয়ে বিষয়। আমার নিজেরই ইনকাম বাড়ে নাই। তো অন্য লেভেলে তো আরো ভালো মতো বোঝা যায়। আচ্ছা, তো এখন আসে হচ্ছে ডেল কিউটা হিসাব করছি। তো ডেল কিউটা কিভাবে বের করবো? তো চেঞ্জেসটা আমরা এইভাবে বের করি যে নিউ মাইনাস ওল্ড। সো আমরা নিউ কোয়ান্টিটি থেকে ওল্ড কোয়ান্টিটিটাকে এখানে মাইনাস করব, ডিভাইডেড বাই এভারেজটা কিভাবে বের করবো? যেহেতু এখানে আমার মাত্র দুইটা কোয়ান্টিটি থাকবে, যেটা কারণে আমরা পার্সেন্টেজে গেলাম না। তো এই কারণে যেটা হবে যে এটাকে এভারেজ বের করবো। তো আমি দুইটা কোয়ান্টিটিকে যোগ করব। তো একইভাবে আমরা হচ্ছে গিয়ে নিউ কোয়ান্টিটির সাথে ওল্ড কোয়ান্টিটিটা যোগ করব। ওল্ড কোয়ান্টিটিটা যোগ করার পরে যেটা হবে যে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলেই হচ্ছে এখানে আমরা এভারেজটা বের হয়ে আসবে। এভাবে আমরা ম্যাথসটা করতে পারবো। এভাবে আমরা ম্যাথসটা করতে পারবো। এভাবে হচ্ছে আমরা যাব। ইন দ্য সেম ওয়ে তাহলে আমাদের আরেকটা টার্ম এখান থেকে বের করতে হবে, দ্যাট ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো সেটা দেখি কিভাবে বের করব। So, আমরা যখন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বের করতে যাব, ঠিক একইভাবে আমার ফর্মুলাটা দেখতে ওরকম হবে যে পার্সেন্টেজ ডেল্টা সাইনটা আসবে, আমার ব্যাকগ্রাউন্ডে একটা দূর থেকে একটা গান ভেসে আসে, মনে হচ্ছে কি আমি স্কুল লাইফে চলে গিয়েছে। এই গান যখন মানে এই মুভিটা যখন রিলিজ আমি তখন স্কুল গোয়িং, মনে হচ্ছে যে ওই টাইমে চলে গিয়েছে। আচ্ছা সরি। আচ্ছা, ঠিক একইভাবে এটার ফর্মুলাটা আমরা এইভাবে লিখতে পারবো, ডেল পি ডিভাইডেড বাই পি এভারেজ। তো তখন এই ফর্মুলাটা যে ভেঙে লিখলে কেমন হবে সেটা একটু দেখি। তো এরকম আসবে যে নিউ প্রাইস, আমার একইভাবে দুইটা প্রাইস দেওয়া থাকবে, নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস ডিভাইডেড বাই আমরা প্রাইসের এভারেজটা বের করব। so that the thing will be look like this, that is প্রাইসের এভারেজ বের করার জন্য নিউ প্রাইসের সাথে ওল্ড প্রাইসটা যোগ করব। আবারও বলে দিচ্ছি, আমার নিউ প্রাইস হয়তো স্মল হতে পারে, লার্জ হতে পারে, যেটাই হোক না কেন, আমরা যখনই ডেল্টা হিসাব করতে যাব, চেঞ্জেসটা হিসাব করতে যাব, তখন আমরা নিউ থেকে ওল্ডটাই মাইনাস করবো। এইভাবে আমরা কাজ করব। এটাই সিস্টেম। এইভাবে আমরা হিসাব করবো এখানে। আচ্ছা, একটু তুলে ফেলি, তারপর আমরা এখন একটা ম্যাথসে যাব। মানে আমি একটা ম্যাথ বলবো, এটা তুলতে হবে এবং দেন ওটা আমরা সলভ করব। ম্যাম তাহলে একটু টাইম দিন। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে আমার দেখবেন যে দুইটা সেকশনেরই আমি অনেক সময় হচ্ছে কি ক্লাস রেকর্ডিং শেয়ার করি আপনাদের সাথে। তা আপনাদের যদি মনে হয় যে ওই ডিএ বা ডিবি আপনি যে সেকশনেরই হন না কেন, আপনার মনে হচ্ছে যে অন্য সেকশনের রেকর্ডিং শুনে আপনি আইডিয়া নিবেন, আপনি অবশ্যই করে দেখতে পারেন। বিকজ ওই যে একই কথা বললাম, একই কন্টেন্ট একই সিলেবাস ফলো করছি, কোশ্চেন প্যাটার্ন সেম থাকে। ইভেন মিডের যে কোশ্চেন দিলাম দুটো সেকশনের জন্য একই কোশ্চেন দিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আমি ওখান থেকে আইডিয়া নিব, অবশ্যই দেখতে পারেন, সেখানে কোনো প্রবলেম নেই। এবং অনেকে আমাকে একটা প্রশ্নই করেছেন যে ম্যাডাম আমি ডিরেক্টলি গেলে অনেক সময় খুঁজে পাই না আপনার ইয়াটা ক্লাস রেকর্ডিং। এটা প্রাইভেসির কারণে হয়। তো যদি এভাবে খুঁজে না পান, তখন একটু কষ্ট করে যদি গুগল ক্লাসরুম থেকে লিঙ্কটা ধরে যান, তাহলে খুঁজে পাবেন। মানে অনেক তাদের প্রাইভেসি কনসার্ন অনেক বেশি, ওই কারণে আমি করেছিলাম আপনার সেটিংসটা ওইভাবে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় সাবস্ক্রাইবার না হলে তো দেখতেই পাবে না, আবার সাবস্ক্রাইবারদের সাথেও সবকিছু শেয়ার করা থাকে না, যে স্পেসিফিক লিংক যাদের কাছে আছে তারা দেখতে পাবে। এইভাবে করে আমি শেয়ার করে রাখি, এই কারণে অনেক সময় পাবেন না।
তো এটা নিয়ে হেডেক না নিয়ে তখন ওই লিঙ্কটা ধরে গেলে গুগল ক্লাসরুম থেকে পেয়ে যাবেন। আর দেখবেন যে দুইটা আলাদা প্লে লিস্টে আমি করে রেখেছি, একটা ওয়ান ইজ ফর ডিএ, অ্যানাদার ওয়ান ইজ ফর ডিবি। তো এভাবে ধরে গেলেও হবে। ওকে, সো আই হোপ এটা লিখে ফেলেছেন। আমরা এখন একটু বইয়ে দেখে আসি যে আমি কি আসলে আন্দাজে বললাম নাকি তে। তো বইয়ে ওই জিনিসটা আমাদের দেওয়া আছে, আমরা বই একটু দেখে নিই। বইয়ে হচ্ছে গিয়ে দেখেন এই যে ফর্মুলাটা কিন্তু ওরা ভেঙে লিখেছে, কিন্তু বইয়ের সমস্যাটা হচ্ছে কি বইয়ে যে স্টেপ গুলো, বাকি স্টেপ গুলো পরবর্তীতে ওনারা ভাঙেন নাই। এই যে যেটা আমরা এখন করলাম, এই যে অ্যাভারেজটা বের করার পরে কিভাবে আমরা আসলে অ্যাভারেজটা বা ডেল পিটা কিভাবে বের করবো, ওরা এটা বের করে না, তো আমি ওটা করে দেখালাম যে আমরা কিভাবে করতে পারবো। ওকে, এখন একটা ম্যাথস লেখেন ফর এ প্রোডাক্ট, PRODUCT। আমি এখানে বলে দিচ্ছি আমি একটা বেসিক নিড টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো লেখেন ফর এ প্রোডাক্ট when the price was, for a product when the price was, for a product when the price was, for a product when the price was 50 টাকা পার কেজি। কোশ্চেনটা কিন্তু লিখতে হবে। জি ম্যাম। জি ম্যাম, আপনি বলেন। For a product when the price was 50 টাকা per kg, the quantity demand was 20,000 kg। মানে 50 টাকা পার কেজি যখন দাম ছিল তখন কোয়ান্টিটি ডিমান্ড ছিল হচ্ছে 20,000 কেজি। So for a product when the price was 50 টাকা per kg, the quantity demand was 20,000 kg। ম্যাম, এটা কি পরের লাইন ছিল নাকি প্রথম লাইনটাই বারবার আগেরটাই বলবেন। একটা লাইন। For a product when the price was 50 টাকা per kg, the quantity demand was 20,000 unit বা 20,000 kg। ইউনিট হবে না, যেটা পার কেজি বলেছি, 20,000 kg, full stop। Now the price increases to 80 টাকা per kg। Now the price increases to 80 টাকা per kg। Now the price increases to 80 টাকা per kg। Now the price increases to 80 টাকা per kg and the quantity demand, now the price increases to 80 টাকা per kg and the quantity demand, and the quantity demand has become, and the quantity demand has become, and the quantity demand has become 15,000 kg। And the 15, হ্যাঁ 15, 15,000 kg। Now the quantity demand has become, sorry, my mistake. Now the price increases to 80 taka per kg. So the quantity demand has become 15. The quantity demand has become 15,000 kg. 15,000 kg. Full stop. Now calculate the price elasticity of demand. 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 Now calculate the price elasticity of demand and make a comment about it. Now calculate the price elasticity of demand and make a comment about it. Now calculate the price elasticity of demand.
and make a comment about it. তো আমাকে কি করতে হবে, আমরা তখন যেটা শিখলাম প্রাইস elasticity of demand, যেটা কিনা কোয়ান্টিটি ডিমান্ডের প্রাইস ELSTICIT হয়। আচ্ছা, প্রাইস elasticity of demand উল্টো লিখেছি। Now calculate the price elasticity of demand and make a comment about it. তো এটা নিয়ে কমেন্ট করতে হবে। কমেন্টটা কিভাবে করবো এটা আমরা পরে যাবো, আগে আমরা প্রাইস elasticity of demand যেটা লার্ন করেছি সেটা করে ফেলি। তো প্রাইস elasticity of demand যখন ফাইন্ড আউট করে দেখেন অলরেডি আমি গিভেন দ্যাটটা লিখে ফেলেছি। আমি জাস্ট যেটা বললাম সেখান থেকে ইনফরমেশন নিয়েছি। দেখেন আমাকে প্রথমে যে প্রাইসটা বলেছে সেটাকে আমরা ওল্ড প্রাইস নিয়েছি, কারণ যেটা প্রিভিয়াসলি ছিল নিউ প্রেজেন্ট ফর্মে যে প্রাইস গুলোর কথা বলেছে সেটাকে আমরা প্রেজেন্টে নিয়েছি। কারণ আমি বলছি যে when the price was 50 টাকা, ফুডটার তাহলে ওল্ড প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ড সেটার সাথে অ্যাসোসিয়েটেড যেটা ছিল সেটা আমার ওল্ড কোয়ান্টিটি। ইন দ্য সেম ওয়ে দেন আমরা একটা প্রাইস ইনক্রিজ করে একটা কিছু হইলো, সেখানে যেটা হলো ওটাকে আমি নিউ প্রাইস ধরেছি, দেন ওখান থেকে আমরা যে কোয়ান্টিটিটা বলছি ওটাকে নিউ কোয়ান্টিটি ধরে নিয়েছি। দেন আমরা কি করব, প্রাইস elasticity of demand-টা লিখবো, লিখার পরে ফর্মুলাটা লিখবো। ম্যাডাম কোন ফর্মুলা লিখবেন? লিখবেন হচ্ছে গিয়ে এই যে আমি ভেঙে ভেঙে যে ফর্মুলাটা লিখলাম, দ্যাট ইজ প্রাইস elasticity of demand is equal to percentage change in quantity demand divided by percentage change in price. দেন এই যে ভেঙে এতটুকু পর্যন্ত আসলাম। ম্যাডাম এতটুকু লিখতে হবে? অবশ্যই 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 3 বার বললাম লিখতেই হবে। লিখার পরে এর পরের লাইনটা আমরা হচ্ছে গিয়ে আর লিখবো না, যেটা আমি এখানে ভেঙে করেছি। আমরা ম্যাথসে জাস্ট দেখাবো, কিন্তু এটা লেখা কিন্তু এই 3টা লাইন ডেফিনেটলি লিখে আসতে হবে যদি আমি ম্যাথস দেই। কারণ আপনি কোথা থেকে পেলেন এটা তো আমাকে জানতে হবে, আমি জানি না। তো আমাকে এটা জানাইতে হবে। তো এটা আমরা এখানে লিখে নিব। এখন আমরা জাস্ট ম্যাথসে চলে যাই, মানে ক্যালকুলেশন পার্টটাতে চলে যাই, তারপর কমেন্টটা কিভাবে করব সেটা দেখবো। এটার ভ্যালু থেকে আমরা কমেন্ট করতে হবে এবং সেখান থেকে আমরা এটাও দেখবো যে আমরা প্রাইসিংটা কিভাবে করব। তো আমার প্রথম অংশ যেটা ছিল যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বের করতে। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বের করার জন্য আমরা কি করছিলাম, যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ অফ কোয়ান্টিটি ডিমান্ড এভাবে বের করছিলাম। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মিন্স নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি। So my new quantity is 15, sorry. My new quantity is 15,000 minus my old quantity was 20,000. আমি সেটা নিলাম, তাহলে আমি চেঞ্জ ইন কোয়ান্টিটি বের করলাম ডিভাইডেড বাই এভারেজ কোয়ান্টিটি। তো এভারেজ কোয়ান্টিটি বের করার জন্য কি করতে হবে, এটাকে যোগ, মানে জাস্ট দুটাকে নিয়ে যোগ করতে হবে। তো দুইটা একসাথে করে দ্যাট ইজ ওল্ড প্লাস নিউ, দেন এটাকে আমরা জাস্ট যেটা করেছি ওল্ড প্লাস নিউ এটা করে এটাকে হচ্ছে গিয়ে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। ইন দ্য সেম ওয়ে এটার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একইভাবে প্রাইসের চেঞ্জটাও বের মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বের করতে হবে। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যখন আমরা এখানে বের করছি, ঠিক একইভাবে নিউ প্রাইস থেকে ওল্ড প্রাইসটা আমরা মাইনাস করব। মানে নিউ প্রাইস হচ্ছে গিয়ে 80 মাইনাস হচ্ছে ওল্ড প্রাইস হচ্ছে 50। নিউ প্রাইস থেকে ওল্ড প্রাইস মাইনাস করব ডিভাইডেড বাই অ্যাভারেজটা বের করব। তো তাহলে উপরে ক্যালকুলেশনটা করছে, উপরে আমার ভ্যালুটা আসলো হচ্ছে -5000 ডিভাইডেড বাই কত আসলো, বলেন অ্যান্সার বলেন কেউ একজন। 20,000 প্লাস 15,000 ডিভাইডেড বাই 2 কত হয়? 17,500। ম্যাম উপরে একেবারে আসে 12,500 যদি। আচ্ছা, হ্যাঁ ওই স্টেপেও আসবো, জাস্ট আগে একটু অনেকে হয়তো বুঝবেন না এই জন্য একটু ভাঙি, হ্যাঁ ভেঙে ভেঙে করি, কারণ একটা স্টেপ অলরেডি স্কিপ করে আসছি, না বুঝে বাকিরা। আচ্ছা দেন নিচে আসলে মাইনাস আসলে হ্যাঁ মাইনাস দিয়েছে, মাইনাস আসলে কোনো সমস্যা নেই, আসতেই পারে। উপরেও মাইনাস নিচেও মাইনাস, তো দুইটাতে নিচে মাইনাস আসলে তো হয়ে গেল। নিচেও মাইনাস আসে? না সরি না ম্যাম, না না না, আমি নিউ ভুলে মাইনাস লিখছি, ওল্ড প্লাস তো, আসবে। নিউ মাইনাস plus ওল্ড তো, না না নিচে মাইনাস আসে না। আচ্ছা আর আসবে এটা না। কত আসবে? 30 ডিভাইডেড বাই 50 প্লাস 80 is equal to 130।
130 divided 65 75 ম্যাম 65 সরি 65 65 65 তো দেন ফাইনালি এটা ডিভাইডেড করলে বোথ টার্মটা ডিভাইডেড করলে অ্যান্সার কত আসে নেগেটিভ এটা দেখেন উপরে তো -0.0285 আসে। আচ্ছা একটু লিখি উপরে কি আসে -0.0285 0285 আচ্ছা নিচে কি আসছে ম্যাম নিচে 0.461 0.461 ওকে দেন ফাইনালি অ্যান্সারটা তাহলে কত হলো এই দুটো ডিভাইডেড করলে -0.0618 এরকম ম্যাম 0618 জি ম্যাম ঠিক আছে 06 না just 618 না ম্যাম ঠিক আছে, ma'am. -0.0618 06 0618 ঠিক আছে করেছে সবাই এখন আসি দেখেন আমরা অলরেডি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালুটা বের করেছি কারণ আপনার প্রশ্ন মানে আমি তো কিছু বুঝলামই না কি একটা ভ্যালু আসলো আর এটা থেকে আমি কি প্রেডিকশন করব এখন সেটা প্রেডিকশন করতে পারবো আগে আসি সিম্বল এখানে দুইটা জায়গা থেকে আমরা প্রেডিকশন করব ওয়ান ইজ ফ্রম সিম্বল অ্যানাদার ওয়ান ইজ ফ্রম দ্য ভ্যালু আগে থেকে সিম্বল থেকে কি প্রেডিকশন করা যায় ইফ দ্য সিম্বল ইজ নেগেটিভ আপনি যদি নেগেটিভ সিম্বল পান তখন আপনি বলতে পারবেন দ্যাট গুড ইজ ইনফেরিয়র গুড ওই যে আমরা পড়ে আসছিলাম মনে আছে ইনফেরিয়র এন্ড নরমাল গুড আর যদি পজিটিভ সাইন পান তখন বলবেন ইটস নরমাল গুড এন্ড ইফ দ্য ভ্যালু এখানে ভ্যালুটার একটা ফ্যাক্টর আছে ইফ দ্য ভ্যালু ইজ গ্রেটার দেন 1 আপনি যে ভ্যালুটা পাবেন ওইটার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তখন আপনি এটাকে বলবেন এলাস্টিক আর যদি ভ্যালুটা লেস দেন 1 হয় হতেই পারে এটাকে আপনি বলবেন হচ্ছে কি ইনএলাস্টিক তো আমার অ্যান্সারটা যদি একটু নোটিস করে দেখেন আপনারা এখানে দেখেন দুইটা পার্ট আছে একটা হচ্ছে গিয়ে সিম্বল আর একটা হচ্ছে গিয়ে ভ্যালু সিম্বল যেটা পাচ্ছি সিম্বলটা থেকে আমরা প্রেডিক্ট করব যে ইজ ইট ইনফেরিয়র গুড আর নরমাল বারবার বলে দিই সিম্বলটা দিয়ে কখনোই আপনি এটার ভ্যালুটাকে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 আপনি ফাইন্ড আউট করতে আমরা শুধু ভ্যালুটা থেকে এটা বের করব যে ইজ ইট গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান তো সিম্বলটা থেকে শুধু আমরা বলবো যেটা ইনফেরিয়র গুড না নরমাল গুড এরকম সো দ্য সিম্বল ইজ নেগেটিভ which means the good we are talking here it's inferior good আপনার কি মনে আছে আমি যখন ম্যাথটা শুরু করছিলাম আমরা বলছিলাম যে আমি এখানে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা বেসিক নিড টাইপের প্রোডাক্ট এবং ইনফেরিয়র গুড গুলো মেইনলি বেসিক নিড টাইপের প্রোডাক্টই হয় এটাকে মনে আছে আমি কিন্তু এখানে চালের কেজি নিয়ে বলেছি চালের কেজি যখন 50 টাকা তখন দেখা যায় যে আমরা মানে আমি জাস্ট নর্মাল হিসেবে বলছি 20 কেজি চাল কিনবো আর যখন হচ্ছে গিয়ে 80 টাকা হয়ে যাচ্ছে তখন দেখেন আপনি কিন্তু কম কেনার কথা চিন্তা করবেন সো আমি তখন ওভারঅল ধরেন 100টা ফ্যামিলির মধ্যে যদি চিন্তা করি তারা এরকম ওভারঅল কমিয়ে হয়তো 15 মানে 15 কেজি করে যাচ্ছে তো এখানে হচ্ছে 15,000 কেজি চাল আসছে আমি ওইভাবে হিসাব করে বলেছি তো তাহলে আমরা সিম্বল যেটা পাবো সেটা দিয়ে আমরা কমেন্ট করতে পারবো ইজ ইট নরমাল গুড অর ইনফেরিয়র গুড দ্যাটস ইট এন্ড ফ্রম দ্য ভ্যালু উই ক্যান ক্যালকুলেট is that product demand curve is elastic or inelastic so from here we find out the value is 0.0618 which is less than 1 from symbol থেকে কিন্তু বের করি না আবারও বলছি শুধুমাত্র ভ্যালুটা দিয়ে আমি বের করতে পারলাম যে the value is less than 1 which means the demand curve is inelastic মানে প্রাইস লেভেলের যতই পরিবর্তন হোক না কেন আমার কোয়ান্টিটি ডিমান্ডের খুব বেশি পরিবর্তন হবে না এবং মোর স্পেসিফিকলি এটাকে যদি পার্সেন্টেজ দিয়ে দেখেন আপনি দেখবেন যে 6% এরকম একটা হিসাবে আসবে তার মানে প্রাইস লেভেলের যদি 1% চেঞ্জ হয় 6% না ভুল বলছি মানে 1%-এরও কম সো প্রাইস লেভেলের যদি আমি 1% চেঞ্জ করি আমার
কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ হবে মাত্র 0.06%। বুঝাতে পারছি? আমি যখন প্রাইসিং করব তখন আমি দেখলাম যে আমার তো ডিমান্ড কার্ভ ইনএলাস্টিক ডিমান্ড কার্ভে বিলং করে এবং ইনফেরিয়র গুড মানে বেসিক নিড টাইপের প্রোডাক্ট। তাহলে আমি দাম অনেক বাড়াই দিলেও আমার কোয়ান্টিটি ডিমান্ডের খুব চেঞ্জ আসবে না, আবার প্রাইস আমি কমাই দিলেও আমার কোয়ান্টিটি ডিমান্ডের খুব চেঞ্জেস আসবে না। তাহলে আমি সেভাবে প্রাইসিং করব অ্যাজ আ এন্টারপ্রেনার যখন আমি চিন্তা করব। বুঝতে পারলাম কথাটা? মানে মানে কিভাবে চিন্তা করে এবার 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 কি বুঝতে পারছি? ম্যাম ইলাস্টিক আর ইনএলাস্টিকটা বুঝতে পারিনি। এলাস্টিক বলতে বোঝায় যে এটা প্রাইসের সাথে মানে এই এলাস্টিক যে মানে কি ফলাফলটা ফ্লেক্সিবিলিটি। আসছে এটা থেকে হ্যাঁ এটা মানে ইয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে যেটা হবে যে প্রাইসের অল্প একটু পরিবর্তন হলো কোয়ান্টিটি ডিমান্ড ফ্লেক্সিবল, যে এই কারণে কোয়ান্টিটি ডিমান্ড অনেক পরিবর্তন হয়ে যাবে। এটা বাড়তেও পারে কমতেও পারে, সেটা তো আপনি বের করে নিবেন, বাড়বে না কমবে। আর ইনএলাস্টিকে কি হবে? ইনএলাস্টিক মিন্স লেস ফ্লেক্সিবল, মানে প্রাইস লেভেলের অনেকখানি পরিবর্তন হলেও কোয়ান্টিটি ডিমান্ডের আমার তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা ছবিটা আরেকবার দেখে আসি দরকার হলে, আমাদের তো ছবিও আছে একটা। মানে ইনএলাস্টিকে যেটা হয় যে কার্ভটা এরকম স্টিপার, কেন ইনএলাস্টিক হলো সেটাও তো আমরা পেলাম যে প্রাইসের সাথে ও আসলে ওইভাবে রেসপন্সিভ না, কারণ এটা আমাদের বেসিক নিড বা আমাদের ডেইলি নেসেসারিজ এর মধ্যে আমার এটা লাগবে, তো ও প্রাইসের সাথে ওইভাবে রেসপন্সিভ না। তো এই কারণে এখানে যতইখানি আমি পরিবর্তন করি না কেন কোয়ান্টিটি ডিমান্ডে আমরা ওইরকম পরিবর্তন পাবো না, এগুলো ইনএলাস্টিক। বাট এলাস্টিক ডিমান্ড কার্ভে কি হয়, উনি প্রাইসের সাথে খুবই রেসপন্সিভ, তো উনি প্রাইস চেঞ্জের সাথে অনেক বেশি রেসপন্স করে, এই কারণে এলাস্টিক ডিমান্ড কার্ভে হয়। যেমন আড়ং এর ক্লোথ দ্যাটস বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ, এই জন্য আড়ং বিভিন্ন ইনসেনটিভ দিয়ে ওদের প্রোডাক্টে সেলটা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু ধরেন আপনি নর্মাল যে সুতির কাপড় কিনে নিয়ে আসেন সেটা হচ্ছে গিয়ে ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ। আপনি কোনো সুতির কাপড়ে কখনো কোনো সেল দিতে হয় যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? আপনার দরকার হলে আপনি ক্লোথ কিনে নিয়ে আসবেন, কারণ এটা আপনার বেসিক নিড। ওটাতে এরকম থাকে না, এবং ওটা যা প্রাইস ওরকম ইউনিফর্ম একটা প্রাইস লেভেল নিয়েই থাকে। চালের দামে কিন্তু কোনো দেখবেন যে কোনো ইনসেনটিভ দিতে হয় না, যা ডিমান্ড তাই থাকবে। কিন্তু ফ্রাইড রাইস রেস্টুরেন্টে সেল করুক ওটা হচ্ছে এলাস্টিক ডিমান্ড করে, তো ওনাদের কিন্তু ইনসেনটিভ বা আদার্স দিয়ে, কারণ ওরা জানে যেটা আমার প্রাইস রেসপন্সিভ, প্রাইসের অল্প একটু পরিবর্তন করলে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হবে। যেমন পিৎজা নিয়ে বলছিলাম, তো পিৎজার মাঝখানে এখন একটা অফার দেখি, এই কারণে আমি চিন্তা করে দেখলাম যে এটা যে এলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে এই কারণে এই অফারটা দিচ্ছে। অফারটা অনেকটা এরকম পিৎজা হাটে বা পিৎজা ইনে বা পিৎজা ইনে নাই, পিৎজা হাটে দেখেছি 4টা পিৎজা 1000 টাকায় দিচ্ছে, স্মল সাইজ পিৎজা। তো মানে তার মানে পার পিৎজার প্রাইস কেমন পড়ছে? 250 টাকা। তো অ্যাজ ফার আই নো ইন পিৎজা হাট নর্মাল প্যান পিৎজার দাম হচ্ছে 200 টাকা থেকে শুরু হয় টেক অ্যাওয়ে যখন আপনি নিবেন। ইভেন ডোমিনোজেও সেম 200 টাকা থেকে না 250 টাকা থেকে শুরু। তো ও আসলে কিন্তু আপনাকে তেমন কিছু করে নাই, ও জাস্ট প্রাইসে স্লাইটলি একটা ইনসেনটিভ দিয়ে দিয়েছে। ও এমন ভাবে বোঝাচ্ছে যে 4টা পিৎজা আপনি 1000 টাকা পাচ্ছেন, কিন্তু আপনি নর্মালি কিনতে গেলেও 1000 টাকার কাছাকাছি দামটা পড়ে। একটা পিৎজার দাম এরকমই 200-250 টাকা করে, হাইস্ট হয়তো 300 টাকা একটা দুটো দাম পড়ে। তো ওখানে এমনও কোনো পিৎজা দেয় যেটার দাম আসলে 200 টাকাও না, কিন্তু এখানে কিন্তু একটা ইনসেনটিভ দিয়ে আপনাকে ওরা সেলটা বাড়াচ্ছে। সো কেন ওই এইভাবে করলো? কারণ হচ্ছে কি দ্যাট প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ। ও জানে যে প্রাইসে যদি একটু ইনসেনটিভ দিয়ে আমার ডিমান্ডের অনেকখানি পরিবর্তন, যেমন পিৎজা ইনের কিন্তু সরি ডোমিনোজের কিন্তু এখন এটা খুব পপুলার অফার। আমি ওইখান থেকেই বললাম যে ওরা এই অফারটা অনেকদিন ধরে এক্সটেন্ড করছে। কেন? কারণ এইটুকু প্রাইসের ইনসেনটিভের কারণে ওদের ডিমান্ডে অনেকখানি পরিবর্তন আসছে। আমি নিজেই অফারটা কয়েকবার নিয়েছি, পরে আমি হিসাব করে দেখেছি যে অফারে যে আমার খুব বেনিফিটস হচ্ছে তা না, কিন্তু এই যে এরকম ভাবে আমাকে অফারটা দেখিয়েছে so আমি এটা কনজিউম করে যাচ্ছি। তো বুঝতে পারলাম। তাহলে এখন কমেন্টটা কিভাবে করব? তাহলে আমরা কমেন্টে দেখি। এভাবে না ম্যাথস থাকতেই পারে, এখন এখন সেখান থেকে কমেন্ট আপনাকে আমি করতেই বলতে পারি, তখন বলবেন যে therefore the symbol is negative। এখন লেখেন therefore the symbol is negative, therefore the symbol is negative। সিম্বলটা নেগেটিভ দেখে আমি কি বলবো? Therefore the symbol is negative, that's why the product discuss here is, মানে যে প্রোডাক্টটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বললাম, the product discuss, আমি এখানে প্রোডাক্টের নামও দিতে পারি, ধরুন বললাম for mangoes, তখন বলবেন যে mango is inferior good, এরকম। the product discuss here is inferior good, যে প্রোডাক্টটার কথা আমি বলেছি
That's an inferior good. Therefore, the symbol is negative, comma, the product discussed here is inferior good, and the value indicates that এই যে ভ্যালু, যেটা আমরা সিম্বল ছাড়া ভ্যালুটা নিয়ে চিন্তা করবো শুধু, and the value indicates that and the value indicates that and the value indicates that the demand curve is and the value indicates that the demand curve is and the value indicates that the demand curve is inelastic. এখন ধরেন মাসিয়াত একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, উনি ফাইন্ড আউট করলেন উনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার ডিমান্ড কার্ভ হচ্ছে গিয়ে এলাস্টিক, এবং সেটার ভ্যালু হচ্ছে বইয়ে যেমন একটা প্যাথস এর কথা বলেছে সেটা থেকে বলছি, সেটা প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালু উনি পেলেন 4। উনি দেখলেন যে ওনার প্রোডাক্টটা এলাস্টিক এন্ড দ্য ভ্যালু ইজ 4, which means প্রাইসের 1% চেঞ্জ হলে কোয়ান্টিটি ডিমান্ডে চেঞ্জ হবে 4%, এরকম। তখন উনি প্রাইসিংটা এমন ভাবেই করবেন যাতে কোয়ান্টিটি ডিমান্ডে ওইভাবে উনি মানে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। ধরেন প্রোডাক্টটার দাম 10 টাকা, 10 টাকার জায়গায় যদি জাস্ট উনি 1% কমায় 9 টাকা করে দেয়, কোয়ান্টিটি ডিমান্ড 4 গুণ বেড়ে যাবে, এরকম একটা বিষয় কাজ করবে। তো উনি ওইভাবে প্রাইসিংটা করবেন। আবার উল্টা 10 টাকার জায়গায় যদি 11 টাকা প্রাইস করে দেয়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু আবার 4% কমে আসবে। তো সেটা তাকে হিসেব করে কোন প্রাইসে উনি সবচেয়ে হাইয়েস্ট প্রফিট মেক করবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটার সাথে কস্ট অফ প্রোডাকশন রিলেটেড আরো কিছু ফ্যাক্টরস রিলেটেড, যেটা আমরা ফার্দার ইনশাআল্লাহ পড়বো, এগুলো কিন্তু রিলেটেড, এগুলো আমরা কিন্তু জানবো। ওকে, সো আজকে এতটুকুই রাখি। নেক্সট ক্লাসে আমরা আমাদের বিফোর মিড যে লাস্ট ক্লাস থাকবে সেখানে আরেকটা পার্ট আছে এই চ্যাপ্টারেরই, দ্যাট প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই and income elasticity of demand, এই দুটো নিয়ে প্যারালালি আলোচনা করব, কারণ আমাদের জন্য অলরেডি যদি ডিমান্ডটা বুঝে যাই বাকি টার্ম গুলো বোঝা ইজি হবে, বিকজ একই রকম ফর্মুলা, একই রকম ক্যালকুলেশন, শুধু প্রাইসের জায়গায় হয়তো ইনকাম আসবে বা ডিমান্ডের জায়গায় হয়তো সাপ্লাই আসবে, আমাদের জন্য ইজি হবে। তো অলমোস্ট আমরা আমাদের আমাদের মিড টার্মের সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে একটা ওপেন বুক এক্সামের মতো বলে দেবা, হিন্টস দিয়ে রাখি, যেহেতু মিডে আমাদের এমসিকিউ থাকবে and ম্যাথমেটিক্যাল পোর্শনটা ডেফিনেটলি আমি দিব। আমি কিন্তু ম্যাথ রিলেটেড টার্ম হিসেবে এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল মানে কিছু ম্যাথস দিতে পারি এখান থেকে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ফ্রম টুডেজ ক্লাস? ইফ ইউ হ্যাভ ইউ ক্যান রেজ ইওর হ্যান্ড। ম্যাম মার্ক কত থাকবে পার ম্যাথ? আমি হচ্ছে গিয়ে এমসিকিউ তো 1 মার্কস এর করেই দিয়েছি, ম্যাথসটা হচ্ছে 4 মার্কস রেখেছি, কিন্তু আমার এখন মডারেশন কমিটির কাছে তো কোশ্চেন মডারেট হতে গিয়েছে, ওনারা চেঞ্জেস করে দিলে মার্কসে কম বেশি হয়ে যেতে পারে। ম্যাম রাইটিং কত মার্ক থাকবে তারপরও? রাইটিং পার্টই বেশি, কারণ মানে এমসিকিউ আমি কমই দিয়েছি, 4টা এমসিকিউ দিয়েছি, 4টা না 5টা এমসিকিউ দিয়েছি, ভুলে গিয়েছি। না দিলে হইতো ম্যাম। না, কিছু এমসিকিউ দেওয়া, এমসিকিউটাই আসলে ট্রিকি পার্ট, সেখান থেকে আসলে স্টুডেন্টরা ভুল করে। এমসিকিউটা এরকম দিয়েছি, কিছু স্মল কোশ্চেন আছে আর বাকিগুলো হচ্ছে গিয়ে ব্রড কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে ইয়া করতে হয়, ফাইল আপলোড বা এইভাবে দিই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনাদেরকে বাকি কোর্সগুলোতে কি গুগল ফর্মে এক্সাম নেয়? জি ম্যাম, গুগল ফর্মে সব এমসিকিউ। আমাকে এটা একটু জানান, কারণ গত সেমিস্টারে আমি একটু খুব বড় ধরনের ঝামেলায় পড়েছিলাম। আমি গুগল ফর্মে এক্সাম নিয়েছি, বাট পরবর্তীতে আমি জানতে পেরেছি ওনাদের আদার্স কোর্স গুলোতে গুগল ফর্মে এক্সাম হয় নাই। জাস্ট হচ্ছে আমরা ধরেন আপনারা ক্লাস টেস্ট যেভাবে দিলেন ওইভাবে অ্যাসাইনমেন্টের মতো করে কোশ্চেন আপলোড করে দিয়েছে, ওনারা ওইভাবে এক্সাম দিয়েছে। তো আমাদের হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে, যে গুগল ফর্মে অনেকেই সমস্যা হয়, তো একটা ফোল্ডার দিয়ে দেয় যে আমরা লিখিত গুলো এভাবে হচ্ছে ফোল্ডারে দিই, মানে ফ্লেক্সিবিলিটি থাকে যে তোমরা যদি এটাতে দাও, ফর্মে দাও, তাহলে পুরোটা ফর্মে দিবা, প্রত্যেকটার সাথে অ্যাটাচ করে দিবা, আর যদি ফর্মে না দাও তাহলে সবগুলো কোশ্চেন লিখে পিডিএফ করে ফোল্ডার দেওয়া থাকবে, ফোল্ডার করে, আর কোশ্চেনটাও পিডিএফ করা থাকে তখন।
মানে আলাদা করে পিডিএফ করে আপলোড করে দেয় যাতে না কোশ্চেন কোশ্চেন পিডিএফ করে আমিও আপলোড করি, যেটা এমসিকিউ থাকে অনেকের অপশন বুঝতে অসুবিধা হয়, কোশ্চেন পিডিএফ করা থাকে। তার মানে আপনারা বলছেন যে অন্য কোর্সে ফোল্ডার ক্রিয়েট করে দেওয়া থাকে, যাতে অ্যাসাইনমেন্ট দিলে ওটাতে নিয়ে নিতে পারে। ফ্লেক্সিবিলিটি থাকে, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি থাকে, কারণ অনেকের ইলেকট্রিসিটি প্রবলেম হয় ওই সময়ে, তারপর আরো ইস্যুস থাকে আর কি, এই জন্য। আচ্ছা ঠিক ম্যাম আছে, আমাদের হয়েছিল যে এমসিকিউ গুলা আমরা গুগল ফর্মে বলেন। দিছি, আর আপনার যেগুলো রাইটিং ছিল ওগুলো আমরা লিখে এরপর একটা ফোল্ডার দিয়ে দিছি, ওখানে অ্যাড করে দিয়েছিলাম, এবার নিয়েছিল আচ্ছা। স্যার। হ্যাঁ আমি দুইটাই করি। আমি স্পেশালি এটা ফেস করেছিলাম, না আমি সিইসি তেও ফেস করেছি, ট্রিপল ই তেও ফেস করেছি। ট্রিপল ই তে আমি পুরোটা গুগল ফর্মে নিয়েছি, পরে আমি জানতে পারলাম যে আমার কোর্সে একমাত্র আমি গুগল ফর্মে এক্সাম নিয়েছি, বাকি কোর্স গুলোতে অ্যাসাইন। এখন ট্রিপলিতে আমি একটু উল্টাপাল্টা চলে। আমি আমি কোনো ইয়াতে যাব না, কমেন্টে যাব না। এখন আমার ইয়া হচ্ছে কি, আপনার ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম কোর্সে যে প্র্যাকটিসটা হবে আমিও সেটা করবো। আমি নতুন করে কেন একটা রুলস চালু করতে যাব, যেটা অন্য না টিচাররা ম্যাম ফলো আমাদের করছে, অন্য টিচাররা যেটা ফলো করছে আমিও সেটাই ফলো করবো, আমার কথাই ম্যাম, সেটা। আমাদের দুইটাই থাকে, আমাদের দুইটাই থাকে, ফর্মেও আচ্ছা দিতে ঠিক পারি আছে, আবার। তাহলে আমি তাহলে সেটাই করবো। আমি হয়তো একটা ফোল্ডারও আপলোড করে দিব, প্লাস হচ্ছে গিয়ে কোশ্চেনও ওইভাবে জি আপলোড ম্যাম, করা থাকবে। জি ম্যাম, এটাই। এমসিকিউ মানে গুলো আমরা মানে কোথা থেকে পড়বো? মানে তারা গুগল ফর্মও থাকবে, আর তাদের সাথে একটা ফোল্ডার অপশনও থাকবে। যদি গুগল ফর্মে না দিতে পারেন তখন আপনি ওইখানে ফোল্ডারটা আপলোড করে দিন, দ্যাটস ইট, হয়ে যাচ্ছে। এমসিকিউ এর অ্যান্সার লিখে দিবেন ভাই। এমসিকিউ এর অ্যান্সারটা লিখে দিবেন, শেষ। ম্যাম আমাদের এমসিকিউ কোথা থেকে পড়বো? এমসিকিউ তো আপনি স্টাডি করতে থাকবেন, এখান থেকে আমি এমসিকিউ বানাই দিব। আমি এমসিকিউ কোথা থেকে দিব মানে কি, আমি আমি কি তো আজকে বলেন? ফার্স্ট ক্লাস ম্যাম। ও আচ্ছা, আলাদা শীট ক্লাসগুলো দিয়ে করেন। আমি এমসিকিউর জন্য কোনো ইয়া করি নাই, মানে আমি আপনি গুগল ক্লাসরুমে গেলে আপনাদের কোশ্চেন গুলো পাবেন, আমি কোশ্চেন গুলো কনসেপচুয়াল করি, তো এমসিকিউ গুলো কনসেপচুয়াল হবে। আপনি ক্লাসগুলো করে একটু বোঝার চেষ্টা করুন যে আমি কি পড়ানোর চেষ্টা করছি। যেমন আজকে হয়তো আমি সিম্পলি প্রাইস এলাস্টিসিটি ও ডিমান্ডের আইডিয়া দিলাম, আমি হয়তো এখান থেকে দেখেন একটা ইনসেনটিভ আপনাকে দিলাম, মানে একটা ইনফরমেশন আপনাকে এরকম দিলাম যে দেখেন ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি এরা মোস্টলি ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে। এখন আমি বললাম যে ধর আপনার এমসিকিউ না, একটা 1 মার্কসের কোশ্চেনই দিলাম, দিয়ে বললাম যে হেলথ কেয়ার ইন বাংলাদেশ ইজ ইট বিলং টু এলাস্টিক ডিমান্ড কার্ভ আর ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ। এখন হেলথ কেয়ারটা কি? হেলথ কেয়ারটা হচ্ছে আমার বেসিক নিড। বেসিক নিড মানে ইনফেরিয়র গুড এর মধ্যে পড়ে। ইনফেরিয়র গুড হলে এর ডিমান্ড কার্ভ কি হওয়া উচিত, এলাস্টিক না ইনএলাস্টিক? আজকের ক্লাস থেকে লার্নিং কি বলে? যদি ম্যাম এটা ওয়ানের চেয়ে বড় হয় সিম্পলি তাহলে এটা তো যেহেতু inverse বেসিক নিড, আমি কোনোভাবেই প্রাইস যতই বাড়ুক না কেন আমি এটা ডিমান্ড খুব বেশি বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। মানে এটা কিন্তু ইনএলাস্টিক একটা কিছু মনে হচ্ছে, মানে এর ডিমান্ডটা কোনোভাবে আমার প্রাইসের সাথে রিলেটেড না, ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ বিলং করে। আচ্ছা শেষ করে দিই, অ্যাটেন্ডেন্সটা নিব। লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটু বলি। আমি যে ম্যাম ম্যাম আরেকটা কথা, হ্যাঁ বলেন। আমাদের সিটি মার্কটা কবে দিবেন? থার্সডের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ম্যাম। নেক্সট ক্লাসটা আপনাদের নাই বিকজ হচ্ছে কি ওটা আমি অ্যাডভান্স ক্লাস নিয়ে নিয়েছি, তো নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে না। আমরা যে সানডেতে যে ক্লাসটা করেছি ওটা আমাদের ছিল, ওটার রেকর্ডিং অলরেডি আপনার গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এই ক্লাসটার যারা হচ্ছে প্রবলেম ছিল, স্পেশালি অনেকের ওই টাইমে ক্লাস ছিল, তাদের জন্য ডেফিনেটলি কনসিডারেবল, তারা অ্যাটেন্ডেন্সটা পাবে যদি হচ্ছেন গিয়ে জাস্ট ক্লাস রেকর্ডিংটা দেখে ওখানে আপনি কমেন্ট করেন, আপনাকে আমি অ্যাটেন্ডেন্সটা দিব, কনসিডার করবো, এতটুকু। আচ্ছা নাও প্লিজ রেসপন্স টু ম্যাম ম্যাম সিআর এর নাম্বারটা একটু দরকার ছিল, আমি তো গুগল ক্লাসরুমে পাবেন, উনি পোস্ট ইনফরমেশন করে দিয়ে রেখেছেন। দেয়া আছে। গুগল ক্লাসরুমে সবকিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, সো প্লিজ রেসপন্স টু ইউর অ্যাটেন্ডেন্স। আমি রেকর্ডিংটা পজ করলাম। হয় ইউ ক্যান ফিল ফ্রি টু শেয়ার ইউর থট অ্যান্ড প্রবলেমস অন মাই গুগল ক্লাসরুম। আমি ওটা রেগুলার বেসিসে চেক করি, তো আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করলে আমি ওই ওয়াইজ ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। কোনো সমস্যা থাকলে ম্যাম সিটি পরীক্ষাটা কিও দিবা? সিটি নাকি একটা হয়ে গেছে। সিটিটা আমি এটা পরে আপনার সাথে, আমি মেকআপ সিটি নিব, কিছু স্টুডেন্টের বাকি আছে, তারা অসুস্থ ছিল বা এটা ওটা হয়তো দুইটা সেকশন তো আমার একই কোর্সের, তো জি দুজনের দুইটা সেকশন মিলিয়ে আমি একটা মেকআপ ক্লাস টেস্ট নিব, তখন আপনাদেরটা নিয়ে নিব। ঠিক আছে ম্যাম একটা কথা বলতে চাচ্ছি। জি বলেন। ম্যাম আমার মাইক তো প্রবলেম, আমার প্রেজেন্টে কি শোনা গেছে কিনা একটু বলুন। জি পেয়েছে, ওইটা সমস্যা না। ঠিক আছে, ওকে দেন সি ইউ অন দ্য নেক্সট ক্লাস, মানে নেক্সট টুইসডে তে আমাদের আবার ক্লাসটা থাকবে, যেটা আমাদের অ্যাডভান্স ক্লাসটা হয়ে গেছে। ভালো থাকবেন তাহলে সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।